অপরাধের সহায়তা বা অপসহায়তা, ইংরেজি হচ্ছে অ্যাবেটমেন্ট অফ এ থিং। এখানে অ্যাবেটমেন্টের উপাদান তিনটি, বা এটাকে সংজ্ঞা বলতে পারবো। সংজ্ঞা বা এলিমেন্ট বা উপাদান বা ইনগ্রিডিয়েন্ট তিনটি। কোনো ব্যক্তি যদি প্ররোচনার মাধ্যমে বা চক্রান্তের মাধ্যমে, চক্রান্ত বলতে হচ্ছে ষড়যন্ত্র, তারপরে কোনো কার্য কিংবা কার্যবিরতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অপরাধে সহায়তা করে, তাহলেই সেটা কিন্তু হবে কি, তাহলে সেটা হবে অ্যাবেটমেন্ট। তাহলে অ্যাবেটমেন্ট বলতে কাজ আমি করব না, আরেকজনকে দিয়ে কাজটা করাবো। এখন যদি আমি একটু পেন হাতে নিয়ে উদাহরণ দিই, যেমন এই কালো রঙের পেন, ইনি একজন ব্যক্তি, ইনাকে এই লাল রঙের পেন, এই লাল এই কালোকে বলছে যে এই আরেকজন ব্যক্তিকে খুন করতে হবে। তার মানে লাল নিজে সরাসরি খুন করবে না, আরেকজনকে দিয়ে ইনডিরেক্টলি কাজটা করাবে। তো এটা করার জন্য সে বি কে আহ, প্ররোচিত করতে পারে, প্ররোচনা দিতে পারে বা সহযোগিতা করতে পারে। প্ররোচনা সহযোগিতা একই কথা। তারপর চক্রান্ত বা ষড়যন্ত্র করতে পারে। আর 3 নম্বরে হচ্ছে কাজ করে বা কাজ না করে ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করতে পারে। তো এই 3টা পয়েন্টের মাধ্যমে কিন্তু অ্যাবেটমেন্ট করা যায়। 3টাকে অ্যাবেটমেন্ট বলা হচ্ছে। এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা পড়লে আমরা বুঝতে পারবো। একজন সরকারি কর্মকর্তা আদালতের পরোয়ানা মোতাবেক জেডকে গ্রেপ্তার করতে আসলে, মানে মনে করেন যে এই একজন পুলিশ, আদালত বলেছে, ওয়ারেন্ট দিয়েছে যে জেডকে পাকড়াও করতে হবে, ধরতে হবে। বি বিষয়টি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে সি কে জেড হিসেবে গ্রেপ্তার করায়, সি কে গ্রেপ্তার করিয়ে বি অপসহায়তা বা অ্যাবেটমেন্ট করলো। তাহলে একজনকে ধরতে আসছে, এখানে সি বলছে, দেখাচ্ছে যে বি বলছে যে ইনি হচ্ছেন জেড, মানে সি কে দেখিয়ে দিয়ে বলছে, তার মানে একজনকে ধরতে আসছে, আরেকজনকে ধরিয়ে দিল। তো যে এই কাজটি করলো সেই কিন্তু অ্যাবেটমেন্ট করলো। এখানে একটা ম্যাক্সিম আছে, ল্যাটিন ম্যাক্সিম, কুই ফ্যাসিট পার এলিউয়াম ফ্যাসিট পার সে। ইংরেজি হচ্ছে হি হু অ্যাক্টস থ্রো অ্যানাদার ডাজ হি অ্যাক্টস হিমসেলফ। মানে যে, অর্থাৎ যে অন্যের মাধ্যমে অপরাধ করায় সে যেন নিজেই তা করেছে। যেমন এখানে এই লাল কলম কালো কলমকে বলল করতে। তো এখানে যদি কালো কাজটি করে, কাউকে খুন করে, তাহলে সেটা লালই করেছে খুনটা, তার মানে মূল হোতা কে, এই অপরাধের পরিকল্পনাকারী কে বা এর পেছনের গডফাদার কে, সেটাই তো এখানে অ্যাবেটমেন্ট যে করে তারই কিন্তু মূল যে মিনস মনের মধ্যে অভিপ্রায় থাকে কাউকে খুন করার, সে নিজে না করে আরেকজনকে দিয়ে করাচ্ছে, আরেকজনের সহযোগিতা নিচ্ছে, সেটাই হচ্ছে অ্যাবেটমেন্ট। অপসহায়তা বা অপরাধে সহায়তা বা দুষ্কর্মে সহায়তা বা অ্যাবেটমেন্ট যেটাই করি না, বলি না কেন, এটা একটি অসম্পূর্ণ অপরাধ, অর্থাৎ অর্থাৎ ইনচয়েট বা ইনকমপ্লিট ক্রাইম। এটা আমরা কিন্তু প্রথম দিকে দেখেছি। আহ, বিন্যাস 2-এ 107 ধারা হচ্ছে ইনচয়েট ক্রাইম। তাহলে আমরা এতক্ষণ অ্যাবেটমেন্টের সংজ্ঞা বা উপাদান 3টি দেখলাম, এবং এটা সম্পর্কে একটা উদাহরণ দেখে বুঝে নিলাম বিষয়টা। এরপরে আমরা দেখব যে ধারা 108-এ এ প্ররোচনা দাতা বা অপসহায়তাকারী বা ইংরেজিতে অ্যাবেটর, আমরা প্লে যে করে তাকে বলে প্লেয়ার, যে অ্যাবেট করবে তাকে বলা হবে অ্যাবেটর। তো অ্যাবেটরের সংজ্ঞা এখানে দেওয়া আছে। এ পার্সন অ্যাবেটস অ্যান অফেন্স হু অ্যাবেটস আইদার দ্য কমিশন অফ অ্যান অফেন্স, মানে সে নিজে কাজটি করাতে অ্যাবেট করবে, অর দ্য কমিশন অফ অ্যান অ্যাক্ট হুইচ উড বি অ্যান অফেন্স if committed by a person capable by law of committing an offense with the same intent or knowledge as that of the abettor। এখানে যে কাজটি করবে তার মনের মধ্যে যে ইন্টেনশন ও নলেজ তৈরি হবে অ্যাবেটমেন্টের মাধ্যমে, মনে করতে হবে এটা প্রকৃতভাবে যে অ্যাবেট করাচ্ছে, অর্থাৎ যে মূল হোতা বা গডফাদার, তারই কিন্তু ইন্টেনশন
এবং নলেজ, এবং সেই সেম ইন্টেনশন এবং সেম নলেজটাই হচ্ছে ট্রান্সফার করে দিবে আরেকজনের মধ্যে। মানে আমি চাচ্ছি একজনকে মেরে ফেলতে, আমি নিজে কাজটি না করে আরেকজনকে দায়িত্বটা দিচ্ছি, সে কাজটি করছে যেন আমি দূরে থাকতে পারি। ধরি মাছ না ছুঁই পানি, এরকম ইনডিরেক্টলি কাজটা করানো। তো যে কাজটি করাবে সেই হচ্ছে অ্যাবেটর। প্ররোচনা দাতা বা অপসহায়তাকারী অ্যাবেটর এর সংজ্ঞা, সংজ্ঞা বাংলায় যদি বলি, যে অপরাধে ইচ্ছাকৃতভাবে সহায়তা বা প্ররোচনা প্রদান করে তাকেই প্ররোচনা দাতা বা অপসহায়তাকারী বা অ্যাবেটর বলা হয়। এ ধারাটি বুঝতে হলে ধারাটির অন্তর্গত 5টি ব্যাখ্যা ও উদাহরণগুলো বুঝতে হবে। এর মধ্যে 5টি ব্যাখ্যা আছে। প্রশ্ন আসতে পারে আপনাদের সময় 108 ধারা থেকে যে অ্যাবেটর বা 108 ধারায়, পেনাল কোডের 108 ধারায় কয়টি ব্যাখ্যা আছে? উত্তর হবে 5টি। ব্যাখ্যার সংখ্যাও আসতে পারে। তো প্রথম ব্যাখ্যায় বলা হচ্ছে, কার্যবিরতির মাধ্যমেও অপসহায়তা হতে পারে, যদিও অপসহায়তাকারী উক্ত কার্য করতে হয়তো বাধ্য নয়। তার মানে কেউ যদি কোনো কাজ করা যার দায়িত্ব সেটা যদি সে না করে, অবহেলা করে বসে থাকে, তাহলে কার্যবিরতি করেও কিন্তু অপসহায়তা করা যায়। তারপর ব্যাখ্যা 2 বলা হচ্ছে, প্ররোচিত কার্যটি সংগঠিত হওয়া আবশ্যক নয়। মানে এই যে লাল কলম কালো কলমকে বললো যে এই কাজটি করতে হবে বা একজনকে খুন করতে হবে, এখন এই যে কালো কলম, সে যদি সে কাজটি করতে সম্মত হয় তবু অপরাধ হবে, সম্মত না হয় তবু অপরাধ হবে। তার মানে এই লাল কলম কালো কলমকে যে বলল যে তুমি একজনকে খুন করো, এই বলার সঙ্গে সঙ্গে অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে। এখন এ রাজি হোক বা না হোক, বা এ কাজটি করুক বা না করুক, বা এ প্রচেষ্টা করুক বা না করুক, সেটা কোনো বিবেচ্য বিষয় নাই। তার মানে বলার সঙ্গে সঙ্গে সেটা অ্যামেন্ডমেন্ট হবে। অপরাধটি সংগঠিত হোক বা না হোক, তার মানে সংগঠিত হওয়াটা আবশ্যক নয়। প্ররোচনা মোতাবেক উক্ত কার্যটি করতে সক্ষম না হলেও প্ররোচনাদাতার অপরাধ হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা ব্যাখ্যা 2 বলা হচ্ছে। ব্যাখ্যা 2 অনুসারে আমরা 2টি উদাহরণ পড়ি। বলা হচ্ছে, এ সি কে খুনের জন্য বি কে প্ররোচিত করে। তাহলে এ সি কে খুনের জন্য বি কে প্ররোচিত করে, তার মানে এ বি কে বলছে যে সি কে মেরে ফেলো। বি তা করতে অস্বীকৃতি জানায়। বি বললো না, আমি অপরাধ করব না, খুন করতে গেলে আমার সমস্যা হতে পারে, ধরা পড়লে আমার ফাঁসি হতে পারে, জেল হতে পারে, তাই বি করবে না কাজটি। এ প্ররোচনাদাতা হিসাবে খুনের জন্য বি কে প্ররোচনা দেওয়ার জন্য দায়ী হবে। তার মানে বি সি কে খুন করুক বা খুন করতে রাজি হোক, মাঠে নামুক আর না নামুক, এর কিন্তু অলরেডি অপরাধ হয়ে গেছে জাস্ট বি কে সি কে খুনের জন্য বলার সঙ্গে সঙ্গে। পরের উদাহরণ, এ ডি কে খুনের জন্য বি কে পরিচিত করে, বি ডি কে ছুরিকাঘাত করে। এবার এ ডি এ বি কে বললো ডি কে মেরে ফেলো। এবার বি ডি কে ছুরি দিয়ে আঘাত করেছে, স্ট্যাব করেছে। এবার ডি ছুরি যেহেতু আঘাত করেছে, আঘাত পাওয়ার পর গুরুতর বা সাধারণ আঘাত হয়েছে, তার মানে সে নিহত হয়নি, আহত হয়েছে, মারা যায়নি। তাহলে ডি সুস্থ হয়ে ওঠে, তার মানে সে সেরে উঠলো চিকিৎসায়। এ প্ররোচনাদাতা হিসেবে খুনের জন্য বি কে প্ররোচনা দেওয়ার জন্য দায়ী হবে। তার মানে খুন সংগঠিত হয়নি, না হয়ে সামান্য অন্য একটা অপরাধ হয়েছে। প্রথম উদাহরণে কোনো অপরাধী হলো না, তারপরও এ অ্যাবেটমেন্টের দায়ে দায়ী হবে। দ্বিতীয় উদাহরণে খুন করতে বলেছে, খুন হয়নি, জাস্ট হার্ট বা গ্রিভিয়াস হার্ট হয়েছে, লোকটা মারা যায়নি, বেঁচে আছে। সেক্ষেত্রেও এখানে যদিও যে বি যে ছুরিকাঘাত করলো, এই ছুরিকাঘাত করার জন্য তার হয়তো বা সিম্পল হার্ট বা গ্রিভিয়াস হার্টের জন্য সাজা হবে, কিন্তু এর কিন্তু খুনে প্ররোচনা দেওয়ার জন্য সাজা হবে। তার মানে এখানে এর সাজাই বেশি হবে, কারণ সে খুন করতে বলেছিল। ব্যাখ্যা 3, প্ররোচনাপ্রাপ্ত ব্যক্তিটির অপরাধটি করার সামর্থ্য, অভিন্ন অভিপ্রায় কিংবা অপরাধমূলক জ্ঞান থাকা আবশ্যক নয়। এখন এই যে লাল কালোকে বলছে
যে এই কাজটি করতে হবে। এখন কালো হয়তো বা একজন শিশু বা একজন উন্মাদ বা একজন অসুস্থ বা দুর্বল বা অন্য কোনো যে কোনো ব্যক্তি যে যে কাজটি করতে বলছে এর দ্বারা এই কাজটি করা সম্ভব না, সে সামর্থ্যই না। তো যেহেতু এই কাজটি করতে পারবে না, সেহেতু কি আমরা বলতে পারবো যে লালের অপরাধ হবে না? এখানেও অপরাধ হবে। তার মানে যাকে কাজটি করতে বলছে, মানে অ্যাকশনটা যাকে নিতে বলছে, সে কাজটা পারুক আর না পারুক, তার সামর্থ্য থাকুক আর না থাকুক, অপরাধ বলার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে এই শিশু, উন্মাদ, অসুস্থ, দুর্বল বা অন্য যে কোনো ব্যক্তিকে ভুল বুঝিয়ে অপরাধমূলক কাজে উৎসাহ দিলেও প্ররোচনা হবে। এখানে একটা উদাহরণ আছে, শিশু বা উন্মাদ ব্যক্তিকে অপরাধের প্ররোচনা দিলেও অপরাধ হবে, এই কথাটাই কিন্তু উপরে বলা আছে ইংরেজিতে। এবার ব্যাখ্যা 4, অ্যাবেটমেন্টটাকে একটু গুরুত্ব দিচ্ছি। অ্যাবেটমেন্ট থেকে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে, আপনারা বুঝতে পারবেন না যে কে কোন অপরাধ করেছে এটা, এবং বাস্তবে মামলা করার সময় এটা কাজে লাগবে। বলা যায় না, এটা আবার রিটেনেও চলে আসতে পারে আপনাদের, তাই অ্যাবেটমেন্টের সেকশনগুলোকে একটু ডিটেল করা হয়েছে, যেটা আমার আগের নোটে এত ডিটেল ছিল না। পরোক্ষভাবে কোনো প্ররোচনাদাতাকে অপরাধমূলক কাজে অপর কোনো ব্যক্তিকে প্ররোচনা প্রদানে সহায়তা করলেও তা প্ররোচনা হবে। 4 নম্বর যে বিষয়টা, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে এখানে একটা চেন হবে। তার মানে এই এবার লাল কালোকে বলছে যে একজনকে খুন করতে হবে, কিন্তু তুমি করবে না, তুমি আরেকজনকে অ্যাবেট করো যে খুন করবে। তার মানে এর সাথে আরেকজন জড়িত হবে। মনে করেন যে এখানে 3 জন চলে আসলো, এখন লাল কালোকে বলছে যে তুমি এই যে, এটা হচ্ছে সবুজ ধরেন, যে এই সবুজকে বলো যে আর ওই অমুক ব্যক্তিকে খুন করতে হবে। তার মানে এখানে অ্যাবেটর হয়ে যাবে 2 জন। লাল হচ্ছে মানে একেবারে বস, উপরের দিকে থাকবে, আর কালো হচ্ছে মাঝখানে অ্যাবেটর হিসাবে থাকবে। আর অ্যাকশন নিবে কে? এই ব্যক্তি অ্যাকশন নেবে, পেন্সিলটা। তার মানে অ্যাবেটর 2 জন থাকবে, একজন মেন অ্যাবেটর, একজন দেখাচ্ছে যে মিডিওক্রারি বা দালালের মতন, মাঝখানে একজন মিডিয়াম্যান থাকবে, তারপরে অ্যাকশন নিবে আরেকজন। তাহলে এটা হচ্ছে পরোক্ষভাবে কাজটি করবে, তার মানে ডিরেক্ট অ্যাবেট দিচ্ছি না, আমি যাকে অ্যাবেটমেন্ট দিচ্ছি সে তাকে আবার বলছে তুমি কাজটি করো না, আরেকজনকে দিয়ে করাও, আরেকজনকে অ্যাবেট করো, যেন আমার পর্যন্ত পুলিশ পৌঁছতে না পারে। খুবই চালাকি, সিনেমাগুলো দেখলে বুঝতে পারবেন, মাঝে মাঝে মধ্যে এই ধরনের গ্যাংস্টার মুভি হয় যেখানে এই ধরনের বিষয় বিষয় আমরা দেখতে পাই। তো খুব ইন্টারেস্টিং এটা, উদাহরণটা দেখলে বুঝতে পারবো। এ জেড কে খুনের জন্য সি কে প্ররোচনা প্রদানের উদ্দেশ্যে বি কে পরিচিত করে। তার মানে এ বি কে বলছে যে সি কে বলো জেড কে খুন করতে। আবারও বলছি, এ বি কে বলছে যে এ জেড কে খুনের জন্য সি কে প্ররোচনা প্রদানের উদ্দেশ্যে বি কে পরিচিত করে। তার মানে এ বলল বি কে যে তুমি সি কে বলো জেড কে মারতে। একটা চেনের মতন কাজ করছে। তাহলে এখানে বি এর আহ, প্ররোচনা মোতাবেক সি জেড কে খুন করে। এবার বি তো সি কে বলেছে খুন করতে, সি জেড কে মেরে দিয়েছে। এখন খুন করলো কে? সি। সি এর উপরে কে আছে? বি। বি এর উপরে কে আছে? এ। তার মানে এখানে সি জেড কে খুনের জন্য, তাহলে সি যেহেতু নিজে খুন করেছে, তাহলে সি হচ্ছে 302 ধারার অপরাধ করেছে, সে মার্ডারার, মার্ডার করেছে। আর এ আর বি এরা কিন্তু উভয়ে খুনের প্ররোচনা দেওয়ার জন্য দণ্ডিত হবে। তার মানে সি এর মাথার উপরে বি বসে আছে, বি এর মাথার উপরে এ বসে আছে। এই জায়গাটা বোঝা গেল কিনা? খুব ইন্টারেস্টিং একটা জায়গা। কে বলবেন? আর রোজা লাইনে আসবেন, রোজা, যদি সম্ভব হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই উদাহরণটা বুঝতে পারলেন? আহ জি স্যার। গ্যাংস্টার মুভি দেখলে কিন্তু এই ধরনের বিষয় আমরা দেখতে পাই, যে একেবারে বস, সে কিন্তু নিজে কাজ করে না, তার যে আন্ডারে কাজ করে ডান হাত বাম হাত তাদেরকে দিয়ে আবার আরেকজন আহ লোককে হায়ার করে কাজটি করার জন্য। জি স্যার। এই ধরনের কিন্তু আমরা সিমিলারিটিস পাই। এইভাবে একটু কোনো মুভি বা বাস্তব কোনো ঘটনার সাথে রিলেট করে পড়া মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আইন সহজে মনে থাকবে, কারণ জি বাস্তবে স্যার। তো এরকম হয়। তো আপনার নয়েজ না হলে আপনি লাইনে থাকতে পারেন। এবার
মানে কথা স্মুথ যাচ্ছে কিনা এবং স্ক্রিন সবকিছু দেখা যাচ্ছে কিনা, মানে ওকে আছে কিনা সবকিছু বলবেন। জি স্যার। ওকে আছে তো সব? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি লাইনে থাকেন যেহেতু নয়েজ হচ্ছে না। এবার ইমরান খান হাত উত্তোলন করেছেন, উনি কথা বলবেন। ইমরান খান। জি স্যার, আমি জানতে চাচ্ছিলাম এ আর বি কত ধারার অপরাধে, মানে এর অপরাধ বেশি হবে নাকি বি এর অপরাধ বেশি হবে এই ক্ষেত্রে, আর তারা কে কোন অপরাধে অভিযুক্ত হবে? এখানে এ আর বি উভয়ই হচ্ছে 109 ধারার অপরাধে অপরাধী হবে। আমরা 108 পড়ছি তো, তারা 109 ধারার অপরাধে অপরাধী হবে। ঠিক আছে? জি স্যার। মানে চার্জ গঠন হবে তাদের জি বিরুদ্ধে। স্যার। এখানে বিয়ের জন্য মানে যে খুন করেছে তার হচ্ছে 302, আলাদা 302 শুধু। আর এর জন্য 302 এর সাথে 109 শুধু জড়িত হবে। আমরা 107 ধারায় পড়লাম অ্যাবেটমেন্টের সংজ্ঞা, 108 ধারায় পড়ছি কারা কারা অ্যাবেটর হতে পারে সেটা। মানে অ্যাবেটরদেরকে আমরা চিহ্নিত করছি এখন, বুঝতে পারলেন? জি স্যার। এখন স্যার সাজার এখানে এ এর ধারাগুলোতে অপরাধ বেশি হবে না? এ এর অপরাধ বেশি হবে না স্যার? এখানে যদি বি কে এ, না, আপনি এই এই অ্যাডভান্স প্রশ্ন করলে আসলে পড়াটা আগানো বিপদ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক কারণ আছে। এইটা 100 যখন 9 পড়বো তখন আপনি এটা ক্লিয়ার হয়ে যাবেন অলরেডি। যেহেতু আমি জি স্যার। সাজাতে যাইনি, সাজাতে যাই, সাজার ধারা তো আছে। আর জি একটু স্যার। প্রবলেম হচ্ছে নোটটা আমি আগে দিতে ভুলে গেছি, আগে দিয়ে দিলে এই জি স্যার। প্রবলেমটা হতো না মেবি। তবে আপনাদের তো পেনাল কোড থাকার কথা। যাই হোক, আমি এই এই সপ্তাহের মধ্যে আশা করি আগামী যে শুক্রবার পরীক্ষা তার আগে নোট হাতে পেয়ে যাবেন। আমি কিন্তু যথেষ্ট পরিশ্রম করছি, মানে নোটটাকে অনেক জি স্যার। ডেভেলপমেন্ট করার কারণে সময়টা বেশি লাগছে। আমি যতটুকু ধারণা করেছিলাম তার থেকে বেশি সময় লাগছে। আর একটা জ্বালায় পড়েছি, জ্বালা বলতে দেখা যাচ্ছে যে দায়িত্ব, সেটা হচ্ছে আমাদের বারের ভোট এই মাসের 29 তারিখে। অলরেডি প্যানেল ঘোষণা হয়ে গেছে, কিছুটা কাজ করা লাগে। ওপেন না করলেও গভীরে করা লাগে, সিনিয়ররা অনেক ভালোবাসে তো। আর যেহেতু অ্যাবেটর অ্যাবেটর কারা সেটা আমরা জানার চেষ্টা করছি। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে প্ররোচনার দায়ে দায়ী করার জন্য ষড়যন্ত্রের কোনো এক পর্যায়ে জড়িত থাকাই যথেষ্ট। মনে করেন যে একটা কাজ করার জন্য আমরা কোর্টের ভাষায় বলি যোগ সাজসে কাজ করা, মানে সবাই মিলে কাজ করা, সমবায়ে কাজ করা। তো অনেকজন মিলে যখন কাজ করলো, কাজ করার সময় মনে করেন যে 10 জন আছে, 10 জনের মধ্যে 2 জন ষড়যন্ত্রের অংশ, কিন্তু তারা হয়তোবা জানে যে আমরা 5 জন মিলে কাজ করছি, তার মানে বাকি 3 জনের সাথে তাদের কোনো পরিচয় বা কানেকশন নাই। তার মানে যারা একেবারে গডফাদার বা মূল হোতা বা মূল পরিকল্পনাকারী, তারা হয়তোবা আহ, কিছু ব্যক্তিকে সমস্ত বিষয় খুলে বলেছে আর কিছু ব্যক্তিকে পুরোটা বলেনি। তার মানে কমন ইন্টেনশন কিন্তু সবার মধ্যে নাই। কমন ইন্টেনশনটা কিন্তু আলাদা আলাদা করা হয়েছে। এখানে ষড়যন্ত্রটার অনেক লেয়ার থাকতে পারে, ষড়যন্ত্র মানেই তো অনেক লেয়ার থাকবে, অনেক জটিল একটা বিষয়। তো এখানে বলছে যে এই ষড়যন্ত্রের যদি ষড়যন্ত্রের মাধ্যমে যদি অপরাধ সংগঠিত হয়, তাহলে সেটা কেউ যদি ষড়যন্ত্রের এক মানে আহ, পেছনে থেকে প্ররোচনা দিয়ে কাজটি যদি করায় বা সহযোগিতা করে কাজটি করায়। আর প্ররোচনা বা চক্রান্ত, এটা কিন্তু প্ররোচনারই মানে অ্যাবেটমেন্টেরই একটা অংশ। তো এটা যদি কেউ করে, প্রত্যেককে কিন্তু অ্যাক্টিভ পার্ট প্লে না থাকলেও হবে। তার মানে মানে কি চলছে সবকিছু না জেনেও কেউ যদি অল্প কিছু তথ্য জানে এবং জানে যে একটা অবৈধ কাজ হতে চলেছে, তার মানে কোনো না কোনো ভাবে একটা পর্যায়ে সে যদি জড়িত থাকে, তাহলে কিন্তু সেটা অপরাধের মধ্যে পড়বে, এটা বলা হচ্ছে। তার মানে একটা ষড়যন্ত্রের ছোট বড় যে কোনো পার্ট প্লে যদি কারো থাকে, তাহলে কিন্তু ছোট কাজও যে করেছে সেও অ্যাবেটর হবে, বড় কাজ যে করেছে সেও অ্যাবেটর হবে, বেশি কাজ করলেও অ্যাবেটর হবে, কম কাজ করলেও অ্যাবেটর হবে। এটাই বোঝানো হচ্ছে ব্যাখ্যা 5 দিয়ে। এখানে একটা বড় উদাহরণ আছে, আপনারা দেখলে দেখে নিতে পারেন, সেই উদাহরণ থেকে প্রশ্ন নাও আসতে পারে, আসলেও হয়তোবা পারবেন এই ব্যাখ্যা 5 মাথায় থাকলে। ধারা 8 এ, 8 পড়লাম, 8 এ তে কি বলা হচ্ছে? বাংলাদেশের ভেতরে অবস্থান করে, বাংলাদেশের ভেতরে বসে আছে কেউ, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, বাংলাদেশের বাইরে প্ররোচনা প্রদান,
সমবায়ে সমভাবে অপরাধ হবে। বাংলাদেশের ভেতরে বসে আছে কিন্তু ইন্ডিয়াতে একজন ব্যক্তিকে বলছে যে ইন্ডিয়ার একটা জায়গায় কাউকে খুন করতে হবে। উদাহরণ দেওয়া আছে, হুবহু সেটা পড়ছি। এ বাংলাদেশে অবস্থান করে ভারতের গোয়ায়, গোয়া একটা জায়গা, বিখ্যাত একটা বিচ আছে, সেখানে মানুষ ঘুরতে যায়। খুনের জন্য বি কে প্ররোচিত করে। এ খুনের জন্য প্ররোচনা দেওয়ার জন্য দায়ী হবে। বাংলাদেশের ভেতরে কাউকে খুন করতে প্ররোচনা দিলে যা হবে, বাংলাদেশের বাইরেও, মানে বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো জায়গায় কাউকে কোনো অপরাধ করতে বললে সেটাও কিন্তু সমভাবে, মানে সমভাবে কিন্তু প্ররোচনা হবে। এরপরে পরের ধারা 109 বলছে, যে অপরাধে প্ররোচনার শাস্তির বিধান উল্লেখ নেই। মনে করেন চুরি করলে শাস্তির বিধান আছে কয়েকটি ধারায়, তারপরে ডাকাতি করলে শাস্তির বিধান আছে কয়েকটি ধারায়, তারপরে খুন সহ ডাকাতি করলে 396 ধারা আছে শাস্তির জন্য, মানে শাস্তির জন্য ডেডিকেটেড আলাদা ধারা আছে। এই অপরাধ করেছে, এটার শাস্তি কি পেনাল কোডের মধ্যে উল্লেখ আছে। কিন্তু আপনার কোনো কাজের প্ররোচনার জন্য শাস্তি কত হতে পারে সেটা কিন্তু উল্লেখ নাই। যেমন 307-এ কি আছে? রাজ্জাক ভাই বলেন, 307-এ কি আছে? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না তো স্যার। এই মুহূর্তে মনে পড়ছে না, অসুস্থ, আপনি মাথা কাজ করছে না। রনি আপু বলেন। হ্যাঁ, রনি আপু। মহিউদ্দিন ভাই বলেন। অ্যাটেম্প টু মার্ডার 307। 307 হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, খুনের প্রচেষ্টা। তো এই যে খুনের প্রচেষ্টা, এটা শাস্তি, কিন্তু খুনের কি প্ররোচনা বলেছে সেখানে? 307-এ কি খুনের জি না। প্ররোচনার কথা বলা আছে? অ্যাবেটমেন্ট, না, অ্যাবেটমেন্ট টু মার্ডার না, অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু অ্যাটেম্প মার্ডার, জি। টু কমিট মার্ডার। হ্যাঁ, তো অ্যাটেম্প টু মার্ডার আর অ্যাবেটমেন্ট টু কমিট মার্ডার ভিন্ন জিনিস। তাহলে খুনের প্রচেষ্টার জন্য 307 ডেডিকেটেড আলাদা ধারা আছে। খুন করলে আপনার আছে 301 আছে, 302 আছে, এই ধারাগুলো আছে খুনের শাস্তির জন্য। কিন্তু খুনের প্রচেষ্টার জন্য থাকলেও খুনের প্ররোচনার জন্য আলাদা কোনো সাজা নাই। তাই বলা হচ্ছে সেই সেই ক্ষেত্রে কিন্তু এই 109 ধারাটা প্রযোজ্য হবে। কি বলছে? যে অপরাধে প্ররোচনার শাস্তির বিধান নাই, যেমন খুনের প্ররোচনার জন্য শাস্তির বিধান কিন্তু পেনাল কোডের অন্য কোথাও নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মূল অপরাধীর অনুরূপ শাস্তি হবে। মূল অপরাধীকে, যেমন এই লাল কালোকে বললো যে এই যে পেন্সিল, এটাকে মেরে ফেলো। এখন কালো চলে গেল পেন্সিলকে মারতে, পেন্সিল মরে গেল। এবার এই যে কালো, সে তো খুন করলো, 302 ধারার অপরাধ করলো। তাহলে এই লাল কি করলো? লাল হচ্ছে এই খুন করার জন্য এই কালোকে প্ররোচনা দিল। তো এটা যেহেতু কোথাও নাই, তাই এখানে মূল অপরাধটা কি খুন, খুনটা কি করলো? ব্ল্যাক করলো, আর প্ররোচনা কে দিল? রেড। তাই বলা হচ্ছে মূল অপরাধের শাস্তির সাথে 109 ধারার চার্জ গঠিত হবে। তাহলে অ্যাবেটমেন্ট যেহেতু করেছে এবং অ্যাবেটমেন্টের ফলে খুন হয়েছে, তাই যে ডিরেক্ট খুন করলো, মানে ওই অপরাধে অংশগ্রহণকারী, পার্ট প্লেজার অ্যাক্টিভ, বা যে অস্ত্রটা চালিয়েছে বা যেভাবে হোক খুনটা করেছে, খুনটা সংগঠন যে করেছে, তার জন্য 302 ধারা আলাদাভাবে। আর এই এর জন্য কিন্তু 302 এর সাথে 109 ধারা যুক্ত করতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, শিবলি ভাই বুঝতে পেরেছেন? জি। তাহলে এখানে আমি উদাহরণ দিয়েছি, যেমন খুনের প্ররোচনার জন্য 302 সাথে 109। এই যে এখানে যে একটা স্ল্যাশ দেওয়া আছে, এটাকে অবলিক চিহ্ন, কিন্তু এটার অর্থ 302 অথবা 109, এইভাবে না, 302 সাথে 109। এবং সাধারণত আমরা কোর্টে যে ফাইলিং গুলো করি সেগুলোতে কিন্তু এভাবে এই এই চিহ্ন দিয়েই বোঝানো হয় যে এটার সাথে ওইটা, মানে এই চিহ্ন পাশাপাশি দেওয়া হয়, ধারাগুলোর মাঝখানে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করা হয়, কমা দেওয়া হয় না। তো এটা দ্বারা কিন্তু এইভাবে চার্জ গঠন করা হবে কার বিরুদ্ধে? এই যে অ্যাবেটমেন্ট দিল তার বিরুদ্ধে। আশা করি বোঝা গেছে। এবার 109 ধারায় কে মূল অপরাধী বা কে অ্যাবেটর এবং কে কাজটি করছে, মানে একজন হচ্ছে অপরাধ যে করবে, অপরাধ সংগঠনকারী,
আর একজন হচ্ছে ওই সংগঠনের সহায়তাকারী বা প্ররোচনাদাতা। মানে এখানে অ্যাবেটরকে এবং তার কি শাস্তি হবে এটা বোঝার জন্য এই কয়েকটি ইলাস্ট্রেশন বা উদাহরণ বোঝা জরুরি। দেখেন, সরকারি কর্মচারী বি কে তার দায়িত্ব পালনকালে একটি অবৈধ কাজের জন্য এ ঘুষ প্রদানের প্রস্তাব দেয়। তাহলে এখানে সরকারি কর্মচারীকে বি, ঘুষকে দেওয়ার প্রস্তাব দিচ্ছে এ, তাহলে অ্যাবেটর কি হবে? এ এ হবে অ্যাবেটর। আর বি হচ্ছে কাজটি মানে অপরাধটা করবে কিন্তু বি, ঘুষ নেওয়া অপরাধ, এখানে বি তা গ্রহণ করে, তার মানে বি কিন্তু অপরাধটা করলো, এ কিন্তু কোনো অপরাধ করেনি, অ্যাবেটমেন্ট দিয়েছে অপরাধে। তাহলে ধারা 161-তে কিন্তু ঘুষের অপরাধ আছে, ঘুষ নিলে কি হয়, তাহলে 161 মতে ঘুষ গ্রহণে প্ররোচনার দায়ে এ দোষী হবে। তাহলে এ হচ্ছে অ্যাবেটর, বি হচ্ছে ঘুষ গ্রহণকারী, দুইজনের দুইটা। তাহলে এর জন্য চার্জ কত ধারায় গঠিত হবে? 161-র সাথে 109। এভাবে কিন্তু প্রশ্ন আসে কত ধারায় চার্জ গঠন করা হবে। বি কে মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য এ প্ররোচিত করে, তাহলে এখানে বি মিথ্যা সাক্ষ্য দিবে, বি হচ্ছে অপরাধী আর এ হচ্ছে অ্যাবেটর। অ্যাভেটর। মিথ্যা সাক্ষ্য প্রদান করে, তাহলে এখানে এ পরিচিত করে, সে অনুসারে মিথ্যা সাক্ষ্য প্রদানও করে কিন্তু বি। এ মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য প্ররোচনার দায়ে দোষী হবে এবং উভয়ের একই সাজা হবে। এখানে কেন উভয়ের একই সাজা হবে কেউ বলতে পারবেন? সরি, প্রশ্নটাকে আরেকবার করবেন? এখানে উদাহরণে বলা হচ্ছে যে উভয়ের একই সাজা হবে। উভয়ের কেন একই সাজা হবে বলেন তো? কোথা থেকে আমরা জানতে পারলাম উভয়ের একই সাজা হবে? যে 109 থেকে জানতে পারলাম। 109-এর মূল বক্তব্যই তো সেটা, যে অপরাধে প্ররোচনার শাস্তির বিধান নেই সেক্ষেত্রে মূল অপরাধের অনুরূপ সাজা হবে। অনুরূপ মানে সেম। তাহলে বিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তার যদি 5 বছরের জেল দেয় আদালত, এ কেউ 5 বছরের দিবে। বুঝতে পারেননি বিষয়টা এবার? জি জি। আচ্ছা, এবার জেড কে বিষ প্রয়োগ করার জন্য এ ও বি ষড়যন্ত্র করে, তাহলে জেড কে বিষ দিবে, মানে এখানে ভিকটিম কে জেড, জেড মারা যাবে বিষ, বিষ পান করে। ষড়যন্ত্র কে করছে করছে এ আর বি, তাহলে এ আর বি দুইজন ষড়যন্ত্রকারী, তার এরা দুইজনে কিন্তু অ্যাবেটর হতে চলেছে। অ্যাভেটর। ষড়যন্ত্র মোতাবেক এ বিষ সংগ্রহ করে বি কে সরবরাহ করে, তাহলে এ বিষটা সংগ্রহ করলো মানে কিনলো এবং বি কে দিল। এবার বি জেড কে বিষ প্রয়োগ করে খুন করে, তাহলে খুন করার কাজটা কিন্তু বি করলো, এর আগে সে ষড়যন্ত্র জড়িত ছিল। খুনের দায়ে বি দায়ী হবে। কেন খুনের দায়ে বি দায়ী হবে? কারণ বি সরাসরি বিষটা প্রয়োগ করেছে, তাই জেড কে দিয়েছে। ষড়যন্ত্রে অংশগ্রহণ করে খুনের সহায়তার জন্য এ খুনের দায়ে দোষী হবে। তার মানে এখানে দুইজনারই কিন্তু ওই 302 এবং 109 ধারায় চার্জ গঠন করা হবে, কারণ বি কিন্তু ষড়যন্ত্রেরও মানে অংশীদার ছিল। তো এখানে কনস্পাইরেসিটা আছে, এই কারণে এটা অ্যাবেটমেন্ট হবে এবং দুইজনে অ্যাবেটমেন্টের দায়ে দোষী হবে এবং বি তো আলাদাভাবে খুনের দায়েও দোষী হবে। তার মানে বি এর জন্য চার্জ হবে ডাবল আর এর জন্য চার্জ হবে শুধু অ্যাবেটমেন্ট সিঙ্গেল। 110, 110 বলা হচ্ছে এক কাজে প্ররোচনায় ভিন্ন অভিপ্রায়ে ভিন্ন কাজ সংগঠিত করলে প্ররোচনাদাতার শাস্তি। এবার মনে করেন এ লাল কালোকে বলল যে তুমি একজনকে কি করবে, শুধুমাত্র হাত পা ভেঙে দিবে, কিন্তু এই ব্ল্যাক কি করলো, হাত পা না ভেঙে তাকে খুন করেই ফেললো। তার মানে এই রেডের অভিপ্রায় ছিল জাস্ট একটা গুরুতর আঘাত করবে, কিন্তু ব্ল্যাক তার মনে করলো, তার চিন্তা ভাবনা যে আমি গুরুতর আঘাত না, ঠিক বস যতই বলুক আমাকে আহ, সাধারণ আঘাত বা গুরুতর আঘাত করতে, তো ব্ল্যাক মনে করছে আমি সুযোগ পেয়েছি এবার তাকে মেরে ফেলবো, মানে 302 ধারার অপরাধ করে ফেলছে। তার মানে এখানে রেড এন্ড ব্ল্যাক দুইজনের ইন্টেনশন কিন্তু ভিন্ন। দুইজনের ইন্টেনশন যদি কমন হয়ে যেত তাহলে তো 34 ধারায় চলে আসতো। তাহলে দুইজনের যেহেতু ইন্টেনশন ভিন্ন, অ্যাবেটরের ইন্টেনশন এবং যে অপরাধ অফেন্ডারের ইন্টেনশন ভিন্ন, তাহলে অ্যাবেটর এবং অফেন্ডারের যদি ইন্টেনশন ভিন্ন হয় তাহলে অ্যাবেটর বা প্ররোচনাদাতার
শাস্তিটা কি হবে? বলা হচ্ছে প্রথমোক্ত বা প্ররোচিত কাজের জন্যই প্ররোচনাদাতার শাস্তি হবে। এখানে এই যে এই রেড বলেছিল সাধারণ আঘাত করতে, এই যে কাজটা করতে বলেছিল সেটার জন্য এর শাস্তি হবে। আর ব্ল্যাক সে যদি ছোট বড় যে অপরাধটা করুক না কেন, ব্ল্যাকের যে কাজটি সে করবে সেটার জন্য তার সাজা হবে, কারণ ইন্টেনশন ভিন্ন। তার মানে এখানে এই বসের কথা না শুনে আহ, ভিন্ন কোনো কিছু করছে, সেই ক্ষেত্রে 110 ধারাটা প্রযোজ্য হবে। মানে দুইজনের সাজা ভিন্ন হবে এখানে। 111, এক কাজে প্ররোচনার ফলস্বরূপ ভিন্ন কাজ সংগঠিত হলে প্ররোচনার দাতার দায়। এটা পড়ে মনে হতে পারে 110 এবং 111 একই, মানে এক কাজ করলেও অন্য কাজ হচ্ছে। 110-এও এক কাজ করছে অন্য কাজ হচ্ছে, 111-তে এক কাজ হচ্ছে অন্য কাজ হচ্ছে, কিন্তু 110-এ দুইজনের ইন্টেনশন ভিন্ন ভিন্ন থাকে। কিন্তু 111-তে এই রেড মার্ডার করতে বললো, এই ব্ল্যাকেরও মার্ডার করারই ইন্টেনশন তৈরি হলো, কিন্তু মার্ডার করতে যে কোনো কারণে সে ব্যর্থ হয়ে মার্ডার আর করতে পারলো না, বা অন্য কোনো অপরাধ হয়ে গেল, হয়তো বা গুরুতর আঘাত করে পরে আবার সুস্থ হয়ে গেল ভিকটিম। তাহলে এখানে দুইজনের ইন্টেনশন সেম থাকতে হবে 111-তে, আর 110-এ ইন্টেনশন ভিন্ন থাকবে। আর 111-তে একটা কাজের ফলস্বরূপ আরেকটা ঘটতে হবে। তার মানে প্ররোচনা দিল মার্ডার করতে যে ভিন্ন কিছু হলো, এটা হতে পারে, অথবা ভিন্ন কিছু। রেড বলল যে গ্রিভিয়াস হার্ট করো, শুধু তাকে দেখাচ্ছে যে গুরুতর আঘাত করো, কিন্তু গুরুতর আঘাত করতেই গিয়েছিল, তার মানে ইন্টেনশন গুরুতর আঘাতেরই ছিল ব্ল্যাকের, কিন্তু গুরুতর আঘাত করতে যে এমন আঘাত করেছে যে পরে সে ফলশ্রুতিতে মারা গেছে। তার মানে ইন্টেনশন এক ছিল, কিন্তু রেডের ইন্টেনশন যা ছিল সেটা করতে গিয়ে ব্ল্যাক সেম কাজটাই করতে গিয়েছিল, কিন্তু ভিন্ন কাজ হয়ে গেছে, ফলস্বরূপ ভিন্ন হয়েছে, এখানেই পার্থক্য। আর 110-এ ইন্টেনশনে ভিন্ন ভিন্ন ছিল তাই ভিন্ন কাজ হয়েছে। 111-তে ইন্টেনশন একই ছিল কিন্তু কাজ করতে গিয়ে ভিন্ন কাজ হয়েছে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে লাইবিলিটি অফ অ্যাবেটর হোয়েন ওয়ান অ্যাক্ট অ্যাবেটেড অ্যান্ড ডিফারেন্ট অ্যাক্ট ডান। ইংলিশ পড়লে দেখেন আরো ভালো বোঝা যাচ্ছে। ওয়ান অ্যাক্ট অ্যাবেটেড অ্যান্ড ডিফারেন্ট অ্যাক্ট ডান, মানে যেটা অ্যাবেট করতে বললো, একটা কাজ করতে বললো আরেকটা কাজ করলো, এটা কি হবে? প্রথম প্রত্যক্ষভাবে প্রথমোক্ত বা প্ররোচিত কাজের জন্য, মানে প্রথমোক্ত মানে যে কাজটি করতে বলা হয়েছিল বা পরিচিত করা হয়েছিল, কাজটি সংগঠিত হয়েছে ভাবতে হবে, তার মানে ওই কাজটির জন্যই কিন্তু কাজটি সংগঠিত হয়েছে। এই রেড যদি ব্ল্যাককে কাউকে খুন করতে না বলতো বা কাউকে গুরুতর আঘাত করতে না বলতো, তাহলে তো এই ব্ল্যাক যেতই না, আর না গেলে তো কোনো ঘটনাই ঘটতো না। তার মানে মূল অপরাধী হচ্ছে কে? এই রেড। রেডের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। পরিচিত কাজ ও সংগঠিত ভিন্ন কাজটি স্বতন্ত্র হলে, এখানে স্বতন্ত্র বলতে উদাহরণগুলো পড়লে আমরা বুঝতে পারবো। এক কাজ করতে বললাম, সেই কাজের সাথে কোনো কানেকশনই নাই, ব্ল্যাক সেই কাজটি করলো সাথে আরো একটি কাজ করলো, তাহলে রেডের ওই যে কাজটি আলাদা করলো সে কাজের জন্য রেডের কোনো দায় থাকবে না। প্ররোচনাদাতা ও অংশগ্রহণকারী সাজা ভিন্ন ভিন্ন হবে যদি স্বতন্ত্র কোনো অন্য কাজ করে ফেলে। প্রচিত কাজের সম্ভাব্য ফলস্বরূপ ভিন্ন কাজটি সংগঠিত হলে প্ররোচনাদাতা ও অংশগ্রহণকারী সকলের দায় সমান হবে। 111 ধারা কিন্তু সামান্য জটিলতা আছে, কখন একই সাজা হবে কখন ভিন্ন সাজা হবে। দেখে নেওয়া যাক উদাহরণটা। একটি শিশুকে জেড এর খাদ্যে বিষ মেশানোর জন্য পরিচিত করে। তাহলে এ কিন্তু একটা শিশুকে বলছে যে জেড এর খাদ্যে বিষ মিশিয়ে দাও, তাহলে অ্যাবেটর কে? এ। আর ভিকটিম কে? জেড। শিশুটার নাম দেওয়া নাই এখানে। পাশাপাশি খাদ্য থাকায় শিশুটি ভুলক্রমে ওয়াই এর খাদ্যে বিষ মিশিয়ে দেয়। এখন ওয়াই এবং জেড পাশাপাশি থাকে, তাই দুইজনের খাদ্য পাশাপাশি আছে খাওয়ার জন্য। এখন জেড এর খাদ্য মিশাতে গিয়ে ওয়াই এর খাদ্যে মিশিয়ে দিয়েছে, শিশু মানুষ ভুল হয়ে গেছে। এখন জেড এর খাদ্যে বিষ মিশালে যেভাবে দায়ী হতো, এক্ষেত্রেও একইভাবে এ দায়ী হবে। তার মানে এই যে রেড, এই ব্ল্যাক একজন চাইল্ড বা শিশুকে অ্যাবেটমেন্ট দিল যে তুমি এই জেড কে মারার জন্য তার খাদ্যে বিষ মিশাও। এখন এই ব্ল্যাক শিশুটা ভুল ক্রমে জেড কে দিতে গিয়ে ওয়াই কে দিয়ে দিয়েছে, তার মানে এটা কিন্তু ভিন্ন কোনো স্বতন্ত্র কাজ না, অ্যাকচুয়ালি মার্ডারই হয়েছে।
জেড এর পরিবর্তে ওয়াই মারা গেছে। তার মানে এটা কোনো স্বতন্ত্র আলাদা কোনো কাজ হয়নি, তাই দুইজনার দায়ী কি সমান হবে। এখানে যেহেতু শিশু কাজটি করেছে, শিশুর বয়স যদি 9 বছরের কম হয় বা সাবালক না হয় শিশু, তাহলে শিশুর কোনো দায় থাকবে না, কিন্তু এ কিন্তু খুনের দায়ে অপরাধী হবে। পরের উদাহরণ, জেড এর বাড়িতে আগুন দেওয়ার জন্য এ বি কে প্ররোচিত করে। এবার জেড এর বাড়িতে আগুন দেওয়ার জন্য এই এ বি কে পরিচিত করে, বলে যে জেড এর বাড়িতে আগুন দিয়ে দাও। বি আগুন দেওয়া সহ একই সাথে চুরিও সংগঠিত করে। এখন এই বি ব্ল্যাক, সে কি করেছে, জেড এর বাড়িতে তো আগুন দিয়েছে এই রেড এর কথা মতো, পাশাপাশি তার বাড়িতে চুরিও করেছে। যেহেতু আগুন ধরে গেছে, কিছু জিনিসপত্র লুট করে নি, তাহলে অর্থনৈতিকভাবে সে লাভবানও হবে। সেই উদ্দেশ্যে লোভ সামলাতে পারেনি। যেহেতু বাড়িতে আগুন দেওয়া ও চুরি স্বতন্ত্র দুইটি অপরাধ, তাহলে বাড়িতে আগুন দিলে সেটা হবে কি, কে বলতে পারবেন? বাড়িতে আগুন দিলে পেনাল কোডের কোন ধারায় অপরাধ হবে, বা অপরাধের নাম কি, কে বলতে পারবেন? কোনো কিছু আগুন দিয়ে পুড়িয়ে ফেললে কি অপরাধ হয়? দিলরুবা আপু, রংপুর থেকে বলেন। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এটা স্যার হবে চয়েস ক্রাইম, চুরি। আগুন দিয়ে কোনো কিছু পুড়িয়ে ফেললে সে অপরাধের নামটা কি হবে পেনাল কোড অনুসারে, সেটা প্রশ্ন। ও রাজ্জাক ভাই, জি স্যার। আবার হ্যাঁ বলেন কি হবে। আগুন দিয়ে পুড়িয়ে ফেললো, বাড়ি পুড়িয়ে ফেললো, অন্য কোনো কিছু পুড়িয়ে ফেললো, সেক্ষেত্রে কি অপরাধ হবে? পেনাল কোডে আছে সেটা, অপরাধের নাম আছে। দিলরু বাবু আবার ট্রাই করবেন অন্য কিছু? আচ্ছা, মহিউদ্দিন ভাই বলেন, লাইনে আছেন। দণ্ডবিধি 425 ধারা মোতাবেক এটা অনিষ্ট বা মিসচিফ। হ্যাঁ, অনিষ্ট বা মিসচিফ হবে এটা, থ্যাংক ইউ। তাহলে এই যে কনসেপ্ট ক্লিয়ার হতে হবে, পুড়িয়ে দিলে তো যে পুড়িয়ে দিচ্ছে তার কি কোনো লাভ হচ্ছে? তার তো কোনো অবৈধ লাভ হচ্ছে না, কিন্তু যার পুড়ছে তার ক্ষতি হচ্ছে। তাহলে যেখানে অবৈধ লাভ হয় না, শুধু অবৈধ ক্ষতি হয় ভিকটিমের, সেটাই তো মিসচিফ। 425-এ আছে, এবং 426-এ আর 27-এ আছে সাজা। 50 টাকার কম ক্ষতি হলে 26 ধারা, 50 টাকার বেশি ক্ষতি হলে 27 ধারা। আমরা পড়বো সেগুলো। তো যাই হোক, মিসচিপ নিয়ে যেহেতু এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে কারো আংটি খুলে নিয়ে নদীতে ফেলে দিলে সেটা মিসচিপ হবে। এছাড়া কারো গরু যদি মেরে ফেলা হয় বিষ দিয়ে, কবুতর মেরে ফেলা হয় বিষ দিয়ে, তাহলে সেটা কি হবে? মিসচিপ হবে। তো সিমিলার একটা বিষয় একটু নলেজে রাখতে হবে, এভাবে ভাবতে হবে। আইন কিন্তু ব্যাপক একটা জিনিস। তো ধন্যবাদ মহিউদ্দিন ভাই, নয়েজ না থাকলে লাইনে থাকেন। তো এরপরে আমি বলছি যে আগুন দেওয়া এবং চুরি দুইটি স্বতন্ত্র কাজ, আলাদা অপরাধ। একটা মিসচিফ এবং একটা হচ্ছে থেফট। সেহেতু এ শুধুমাত্র বাড়িতে আগুন দিতে পরিচিত করার দায়ে দোষী হলেও, তাহলে এর একটা অপরাধ হবে কি, বাড়িতে আগুন দেওয়ার প্ররোচনা, মানে মিসচিফের প্ররোচনা, অ্যাবেটমেন্ট ফর মিসচিফ। চুরির জন্য প্ররোচনার দায়ে দোষী হবে না। এ চুরি করতে তো আর বলেনি বিকে, চুরি করেছে সে নিজের থেকে। অপরদিকে অপরাধে অংশগ্রহণকারী বি বাড়িতে আগুন দেওয়া ও চুরি সংগঠন উভয় অপরাধের জন্য দায়ী হবে। খুবই ইন্টারেস্টিং একটা কিন্তু উদাহরণ, এটা আসতে পারে কিন্তু। তাহলে এটা আমরা উপরে যেটা দেখলাম যে ভিন্ন ভিন্ন সাজা হবে, প্ররোচিত কাজ ও সংগঠিত ভিন্ন কাজটি স্বতন্ত্র যদি হয়, তাহলে সাজাও ভিন্ন ভিন্ন হবে। এটা প্রশ্নে এসে কার কি সাজা হবে জানতে চাইতে পারে। এটা কিন্তু রিটেন প্রশ্নও দিতে পারে, রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। পরের উদাহরণটা পড়ি। এ বি ও সি কে দস্যুতা সংগঠনের ক্ষেত্রে বা উদ্দেশ্যে একটি বসত বাড়িতে অপথে রাত্রিবেলা প্রবেশের প্ররোচনা বা প্ররোচনা দেয় বা পরিচিত করে। তাহলে এখানে এ হচ্ছে মূল অ্যাবেটর, রেড হচ্ছে অ্যাবেটর,
আর এই বি সি এই দুইজনকে বললো তোমরা একটা বাড়িতে যাও রাত্রে, যে ঢোকো, দে কি করবে, দস্যুতা রবারি করবে। সেই সাথে উক্ত উদ্দেশ্যে অস্ত্র সরবরাহ করে, আর্মস সাথে দিয়ে দিল, যে কোনো সময়, কারণ রবারি করতে গেলে তো আপনার কি লাগবে, আর্মস লাগবে, আর্মস দিয়ে দিল। কে দিল আর্মস? এ দিল। এখন অ্যাবেটর কে এখানে? এ অ্যাবেটর, আর বিআরসি কিন্তু কাজ করতে যাচ্ছে। তাহলে হুকুমদাতা হচ্ছে এ, হুকুমদাতা যেহেতু এ, সে হচ্ছে অ্যাবেটর। দস্যুতা দস্যুতা সংগঠনকালে বাড়ির বাসিন্দা জেড বাধা প্রদান করলে তারা জেডকে খুন করে। দস্যুতা করতে গেছে, বাড়ির মালিক বাধা দিছে জিনিসপত্র যেন না নিতে পারে, বাড়ির মালিক জেডকে কিন্তু মেরে দিয়েছে। এই বি আর সি কে মেরেছে সেটা মূল বিষয় না, দস্যুতা কালে একজন মারা গেছে। যেহেতু দস্যুতার সম্ভাব্য ফলস্বরূপ খুন সংঘটিত হয়েছে, সেহেতু দস্যুতা সংগঠনের উদ্দেশ্যে বসত বাড়িতে অপথে রাত্রিবেলা প্রবেশের জন্য প্ররোচনার সাথে খুনের দেওয়াই এ দায়ী হবে। এখানে দেখেন, ঠিক আগেতে এর জন্য শুধু একটা দায় থাকলো, আগুন দেওয়ার দায়, চুরির দায় নিল না এ। কিন্তু এখানে এ বলল দস্যুতা করতে, তারা দস্যুতা করতে গিয়ে কিন্তু খুনও করে ফেলছে। এর জন্য এবার দস্যুতা প্লাস খুন দুইটার জন্য সে দায়ী হবে। কে ব্যাখ্যা করবেন আরেকটু ভালোভাবে এটা? আগের উদাহরণে শুধুমাত্র একটা দায়, আগুন দেওয়ার, মিসচিফের দায়। আর পরের উদাহরণে এর দায় দুইটাই, রবারির জন্য সে দায়ী হবে, তারপর মার্ডারের জন্য সে দায়ী হবে। কেন? কে বলবেন? রনি আপু বলতে চাচ্ছেন? রনি আপু না বললে আমি এটা জি স্যার। বলেন। স্যার এখানে কিন্তু সে কিন্তু একটা অস্ত্র দিয়ে দিয়েছে। এখানে হ্যাঁ। কিন্তু বলতেছে যে অপথে তো প্রবেশের কথা বলেই দিল, আবার একটা হুম। অস্ত্রও দিল। অস্ত্রটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোনো সমস্যা হলে তুমি তাকে মারেও দাও, মানে এরকমই একটা কিন্তু প্ররোচনা দেয়া হচ্ছে। সেই কারণে মানে দেখা যাচ্ছে যে হ্যাঁ, রবারিটা দুটোই সুগম কিন্তু করার জন্য অস্ত্র দেওয়া হচ্ছে। অস্ত্রটা একটা কি হ্যাঁ পয়েন্ট, একটা ভালো সব এখানে বিষয়। আর কি হ্যাঁ, এই আছে? অস্ত্র দেওয়ার কারণেই মনে হচ্ছে যে ওই যে খুনটার সাথেও সে মানে জড়িত হয়ে গেল। কারণ একে আচ্ছা তো এখানে, রাত্রেবেলা অপথে প্রবেশ দেখাচ্ছে, প্ররোচনা হ্যাঁ, দিচ্ছে, দ্বিতীয়ত আবার অস্ত্র দিয়ে দিচ্ছে। তো এখানে যদি অস্ত্র অস্ত্র কথা যদি উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু খুনের দায় দায়ী হবে। এবার কি ব্যাখ্যা করবেন বলেন? অস্ত্রটা এখানে ভাইটাল বিষয় না, কিন্তু একটা পয়েন্ট, স্যার এখানে অস্ত্র তো একটা দস্যুতার পয়েন্ট। একটা ব্যাপার আছে। মূল এখানে ওখানে কিন্তু দেখেন, সামান্য, হ্যাঁ এখানে কিন্তু দস্যুতার কথা বলে দিচ্ছে যেমন ওপরে রাত্রিবেলাটাও। দেখেন, ওপরের উদাহরণে আগুন দিতে গিয়ে চুরি করলো, কাজ দুইটা হয়ে গেল, স্বতন্ত্র জি কাজ, স্যার। আলাদা আলাদা বিষয়। কিন্তু এখানে দস্যুতা করতে গিয়ে খুন হলো, এই কাজটাকে কেন একটা কাজই মনে করা হচ্ছে? যদিও দুইটা কিন্তু আলাদা আলাদাই মানে ধারার অপরাধ, তারপরে কিন্তু স্বতন্ত্র বলা হচ্ছে না কেন? একই বলা হচ্ছে কেন বলেন? একই ঘটনা বলা হচ্ছে কেন? স্যার আগুন দিয়ে তো চলে আসবে, আগুন দেওয়ার সাথে কিন্তু তার চুরি করার কোনো মানে কোনো সম্পর্কই থাকে না। কোন সময় তাকে বলছে ডাকাতির তো একটা ধারা আছে স্যার আলাদা আর কি মনে হচ্ছে এই জন্য নাকি। না, এটা দস্যুতা কিন্তু ডাকাতি স্যার না, একটা দস্যুতা। লোককে, হ্যাঁ দস্যুতাতে কিন্তু একটা লোকে মানে ভয় দেখানোরই একটা ব্যাপার। হ্যাঁ, তাৎক্ষণিক ভয় থাকতে হবে। জি, তাৎক্ষণিক আর ভয় যেখানে দেখানোর সে ভয় তাৎক্ষণিক দেখায় ভয়, এই কিন্তু তাৎক্ষণিক ভয়টার মধ্যে কি আছে? মৃত্যু বা গুরুতর আঘাতের তাৎক্ষণিক ভয়। আচ্ছা, জি স্যার। মহিউদ্দিন শিবলি সাহেব, আপনি একটু যোগ করেন কিছু। রনি আপু 99% কাছাকাছি চলে গেছেন, আপনি একটু ক্লিয়ার করতে পারলে একটু আরো ভালো লাগতো, বলেন। এটা অবশ্য আমি এই মুহূর্তে আমি যতটুকু বুঝতে পারছি, আহ, এটা আমরা তো জানি চুরি হচ্ছে, দস্যুতা হচ্ছে চুরির একটা সহিংস রূপ। দস্যুতা হচ্ছে চুরির সহিংস রূপ। সেক্ষেত্রে 382 ধারা মোতাবেক আমরা বলতে পারি এটা চুরি সংঘটনের উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়া। তো প্রস্তুতি নেওয়ার বিষয়টা আমি কি আসলে বুঝাতে পেরেছি জানি না, আমি জিনিসটা একটু কনফিউশন আছি, যাক একটু আপনারা হ্যাঁ, না না, আপনি ঠিকই আছে, ওই জায়গা থেকে বিষয়টা আসবে এখানে। দেখেন এর মধ্যে আছেই, এই উদাহরণের মধ্যে ব্যাখ্যাটা অলরেডি আছেই। বলা হচ্ছে যেহেতু দস্যুতার সম্ভাব্য ফলস্বরূপ খুন সংঘটিত হয়েছে, এটা হচ্ছে মূল শব্দ। কারণ দস্যুতা করতে গেলে খুন হতে পারে, এটা কিন্তু একটা সম্ভাব্য বিষয়, অর্থাৎ দস্যুতারই কিন্তু একটা আউটপুট মার্ডার।
তারপর ডাকাইতির আউটপুট কিন্তু মার্ডার হয়, কিন্তু ওই ওটা দেখাচ্ছে আলাদা যে একটা ধারা। বাসায় আগুন দিলে, যেমন উপরের উদাহরণ, যেমন বাড়িতে আগুন দিল এবং আগুন দেওয়ার কারণে যদি একজন পুড়ে মারা যায়, যদি মার্ডার হয়, এটাও কিন্তু আগুনের ফলশ্রুতিতে মার্ডার হবে। তার মানে আগের উদাহরণে যদি সে চুরি না করে আগুনে পুড়ে কেউ যদি মারা যায়, তাহলে কিন্তু এই দুইজনেরই কিন্তু ওই মিসচিফ এন্ড মার্ডার দুইটার জন্যই কিন্তু এ দায়ী হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে আগুন বাড়িতে দিলে মানুষ মারা যেতে পারে, এটা কিন্তু একটা স্বতন্ত্র অপরাধ হবে না, ওইটার সাথে জড়িত থাকবে। কিন্তু চুরি স্বতন্ত্র, কারণ আগুন দিয়ে সে চলে আসবে, কে সে জিনিস তুলে নিয়ে আসবে কেন, এটা হচ্ছে বিষয়। আর এখানে দস্যুতা করতে গিয়ে সে ধরা পড়তে যাচ্ছে, অস্ত্র দিয়ে আঘাত করে ফেলছে, তার মানে সেটারই একটা অংশ, দস্যুতারই একটা অংশ অ্যাকচুয়ালি মার্ডারটা। এই কারণে দায়টা দুইটারই নিতে হবে একে। আশা করি রনি আপু যেটা বলেছেন সেটাই অ্যাকচুয়ালি আরো ক্লিয়ার হলেন। আর ধন্যবাদ দুইজনকেই। একটু চেষ্টা করবেন, বাকিরাও একটু বোঝার চেষ্টা করেন এবং একটু অংশগ্রহণ করার চেষ্টা করেন, ক্লাসটা ইন্টারেস্টিং হোক। আশা করি নোট হাতে আপনারা পেলে আরো ক্লাস ইন্টারেস্টিং হবে। তারপরেও একটু আমি সময় নিয়ে নোটটা আশা করি এই সপ্তাহে পাঠাতে পারবো, আর দিলে হবে না। তবে আপনাদের এই যে রেজাল্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এই ক্লাসে হয়তো বা বলতে পারবো না, দেরিতে ক্লাস শুরু করার কারণে। আগামী সোমবারে যে ক্লাসটা হবে, অভিভাবক নিয়োগ হবে, অভিভাবক সহ ক্লাসে থাকতে হবে, অভিভাবকদের সাথে কথা হবে। তো ধারা 112, এবার 112তে কি বলছে? প্ররোচনা দাতা যখন প্ররোচিত কাজ ও সংঘটিত ভিন্ন কাজ উভয়ের জন্য সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবে। এখানে দেখেন, এই যে 111 ধারা, এই 111 ধারাকে আরেকটু এক্সটেন্ড করছে, মানে মনে হচ্ছে 111 ধারারই একটা অংশ 112 ধারা। 111 ধারার মধ্যে এটা দেওয়া যেত সাবসেকশন হিসাবে, কিন্তু 112 আলাদা করেছে। তার মানে এখানে যে কিউমুলেটিভ পানিশমেন্ট থাকবে, তার মানে দুইটার জন্যই সে দোষী হবে। প্ররোচিত কাজের সম্ভাব্য ফলস্বরূপ ভিন্ন কাজটি সংঘটিত হলে 111 ধারার উল্লেখিত পরিস্থিতি সমূহে, 111 ধারায় যে যে পরিস্থিতি তৈরি হবে, 111 ধারা যে পরিস্থিতিগুলো ক্লেম করছে, সেক্ষেত্রে প্ররোচনাদাতা প্ররোচিত কাজ ও সংঘটিত ভিন্ন কাজ উভয়ের জন্য সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবে। তার মানে 111 ধারাকে 112 ধারা আরেকটু সাপোর্ট দিয়ে ক্ল্যারিফাই করছে, আর একটু পরিষ্কার করছে, যে যদি ফলস্বরূপ অন্য একটা কাজ হয়, যেমন আগুন দিতে গিয়ে যদি মানুষ পুড়ে মারা যায়, তাহলে মিসচিফ প্লাস মার্ডার দুইটার জন্য দণ্ডিত হবে। দস্যুতা করতে গিয়ে মার্ডার হয়ে গেলে দুইটা হয়ে যাবে। দস্যুতা করতে গিয়ে মার্ডার না হয়ে যদি গুরুতর আঘাত হয় বা সিম্পল আঘাত হয়, তাও হবে। এখন আমি প্রশ্ন করব একটু অ্যাডাল্ট টাইপের প্রশ্ন। দস্যুতা করতে গিয়ে একজন রেপ করে ফেলছে, রাত্রে দস্যুতা করতে গিয়ে একজন একটা ইয়ং মহিলা দেখছে, রেপও করে ফেলছে। সেই ক্ষেত্রে দস্যুতার সাথে রেপ, এটা কি স্বতন্ত্র আলাদা কাজ হবে, না সেটারই ফলশ্রুতি হবে? কে বলবেন? স্বতন্ত্র কাজ হবে এটা। আচ্ছা, রনি আপু হাত উত্তোলন করেছেন, রনি আপু বলেন। স্যার এটা আলাদা অপরাধ। এটাও আলাদা অপরাধ হবে না, একই হবে। কিভাবে? সে দস্যুতা করতে গেছে, তার মানে দস্যুতা করাটা একটা ভয়াবহ জিনিস। দস্যুতা করতে গেলে বাধা দিলে যেমন মার্ডার হয়, আবার কোনো মহিলা বাধা দিতে আসলে ইনস্ট্যান্ট তার ইন্টেনশন চলে আসতে পারে একটা, দেখাচ্ছে যে তার ভিতরে ক্ষুধা চলে আসতে পারে, সে সেই কাজটাতে অগ্রসর হতে পারে। তো এখানে মানে এই দস্যুতা হোক, আহ, তারপরে ডাকাতি হোক, এটা করতে গিয়ে কেউ যদি আহত হয়, কেউ যদি নিহত হয়, সেখানে যদি রেপ সংগঠিত হয়, বা তাছাড়া সেই রুমের মধ্যে যা যা সংগঠিত হবে, প্রতিটাই কিন্তু দস্যুতারই একটি কি আউটপুট। বুঝতে পারলেন বিষয়টা? জি স্যার, মানে দস্যুতার এটা সাথে বাকি জিনিসগুলো সব রিলেটেড হ্যাঁ, হবে। দস্যুতা করতে গিয়ে মানে যত ধরনের অপরাধ হবে সেই রুমের মধ্যে, সবগুলোই কিন্তু ওই বাসার যে অপরাধগুলো হবে সবগুলোই কিন্তু দস্যুতারই ফলশ্রুতি। দস্যুতা করতে তারা যদি না যেত, তাহলে কিন্তু রেপ সংগঠিত হতো না, হার্ট হতো না, বা মার্ডার হতো না। বুঝতে পেরেছেন? এগুলো আমরা আসবো, এই ধারাগুলো যখন আসবে, সেখানে উদাহরণ আছে, ভুলে গেছেন তাই, সেই উদাহরণগুলো পড়লে এই জিনিসগুলো আবার মনে থাকবে, তখন আমরা কানেকশনটা খুঁজে পাবো। ঠিক আছে? জি স্যার।
তো এরপরে আমরা পড়বো 113। 113 তার মানে 111তে যেটা বললো 112 আর একটু ক্ল্যারিফাই করছে যে কখন স্বতন্ত্র কাজ না হলে মানে ফলস্বরূপ যদি কাজ হয় তার মানে একই কাজেরই অংশ হয়, আউটপুটটা সেম, একটা কজ একটা অ্যাকশন, সেই ক্ষেত্রে একটা কজ একটা রেজাল্ট, সেই ক্ষেত্রে কিন্তু কিউমুলেটিভ পানিশমেন্ট হবে। কিউমুলেটিভ পানিশমেন্ট বলতে দুইটার জন্য পানিশমেন্ট তাকে পেতে হবে, যেটা প্ররোচনা দিয়েছিল সেটাও, এবং প্ররোচনার সাথে আরেকটা কাজ যেটা হয়েছে সেটার জন্য তাকে দায়ী করতে হবে, এটাই বলছে পেনাল কোড। 13, প্ররোচিত কাজের ফলস্বরূপ প্ররোচিত কাজের সম্ভাব্য ফলস্বরূপ ভিন্ন কাজটি সংগঠিত হলে প্ররোচনাদাতার দায়। এখানে প্ররোচিত কাজের সম্ভাব্য ফলস্বরূপ ভিন্ন কাজটি সংগঠিত হতে পারে জেনেও প্ররোচনা দিলে, এখানে দেখে জেনেও 112, 111, দুঃখিত। তো 113 বক্তব্যটা কি, 111, 112 এখানে মানে দৈবভাবে মানে কোইন্সিডেন্ট বলেন আর অ্যাক্সিডেন্ট বলেন এইভাবে কাজটি হয়, কিন্তু 113তে ফলস্বরূপ কাজ হবে এটা হতে পারে, এটা জেনে কাজটি করতে যাচ্ছে। তার মানে যে অ্যাবেটমেন্ট দিচ্ছে, যেমন এই রেড ব্ল্যাককে অ্যাবেটমেন্ট দিচ্ছে, রেড এটা জানে যে এই কাজটি যে আমি ব্ল্যাককে করতে বললাম, ব্ল্যাক যদি করতে যায়, যা তো করতে বললাম এটার সাথে সাথে আরেকটা কাজ হয়ে যেতে পারে, এটা কিন্তু রেড জেনে বুঝেই অ্যাবেটমেন্টটা করেছে। এটা যদি হয় তাহলে ডেফিনেটলি প্ররোচনাদাতা প্ররোচিত কাজ ও সংগঠিত ভিন্ন কাজ উভয়ের জন্য সম্মিলিত দণ্ডে দণ্ডিত হবে। তার মানে 12তে হচ্ছে সে জানতো না, মানে নলেজটা ছিল না তার, আর 13তে হচ্ছে নলেজটা ছিল, তার মানে এটা আরো অ্যাকুরেট কিউমুলেটিভ সাজা দেওয়ার জন্য, উভয় দণ্ডে দণ্ডিত করার জন্য 13টা আরো জোর দেওয়া হচ্ছে। তার মানে স্লাইডলি পার্থক্য আছে কিন্তু একই বিষয়। এগুলো হচ্ছে অ্যাবেটমেন্টের রিটেনের কারণে, রিটেনের জন্য অ্যাবেটমেন্টটাকে আমি ক্লিয়ার করার জন্য প্রতিটা ধারা রেখেছি, যেমন জেনারেল এক্সেপশনসে আমি প্রতিটা ধারা রেখেছি 31টাই, অ্যাবেটমেন্টেরও প্রতিটা ধারা রেখেছি, আগের নোটে আমার ছিল না। তাহলে আপনারা বলতে পারেন স্যার প্রতিটা ধারা কি পড়তে হবে, রিটেনের জন্য প্রতিটা ধারা পড়তে হবে, কিন্তু এমসিকিউ এর জন্য প্রতিটা ধারা পড়ার প্রয়োজন নেই। এমসিকিউ এর জন্য কোন কোন ধারা পড়তে হবে এটা আমি এমসিকিউ পরীক্ষার 2 মাস আগে এক্সক্লুসিভ সাজেশন দিয়ে পড়াটাকে অনেক কমিয়ে নিব। এখন আপনাদের কাজ হচ্ছে কনসেপ্টটা বোঝেন, অ্যাবেটমেন্টের এ টু জেড মাথায় নিয়ে নেন, যেন এই গল্প থেকে আপনারা রিটেন পরীক্ষায় যেন আসলে যেন বুঝতে পারেন। বা যদি কোনো একটা দেখা যাচ্ছে যে আনকমন ধারা, অ্যাবেটমেন্টে যে ধারা থেকে কোনো প্রশ্ন আসেনি, তো 114 আমরা পড়ছি অ্যাবেটমেন্টের সাজা বা অ্যাবেটমেন্ট হলে অ্যাবেটরের দায় কি। অ্যাবেটমেন্ট যদি সংঘটিত হয়, যে অপরাধটা করলো সে তো করলোই, তার দায়িত্ব সেটাই, কিন্তু যে অ্যাবেটমেন্ট দিল তার দায়টা কি, তাকে কিভাবে দোষী করা যাবে বা তাকে কত সাজা দেওয়া যাবে সেটা পড়ছি আমরা। অপরাধ সংগঠনকালে প্ররোচনাদাতার উপস্থিতি, মানে অ্যাবেটরের উপস্থিতি, অ্যাবেটরস প্রেজেন্ট হোয়েন অফেন্স ইজ কমিটেড, যখন কাজটি হচ্ছে অ্যাবেটর উপস্থিত যদি থাকে তাহলে তার ফল কি। আমরা সাধারণত দেখি যে এই যে রেড ব্ল্যাককে বললো যে তুমি খুন করে আসো, আর রেড দূরে থেকে, রেড থাকলো দূরে, যেন তাকে পুলিশ দেখতে না পায় বা সিসিটিভি ক্যামেরায় তাকে দেখা না যায় অপরাধ করাকালে, তার মানে যেন তদন্তে তাকে খুব একটা বের করে না নিয়ে আসতে পারে। কিন্তু তদন্তে যখন এই যে ব্ল্যাক তাকে কিছু উত্তম মাধ্যম দিলে রিমান্ডে নিয়ে এসে ঠিকই রেডের কথা বলে দেয় যে রেডের কথাতেই আমি কাজটি করেছি। তো এখন আমরা সাধারণত একটা আমাদের কনসেপ্ট মাথায় তৈরি হচ্ছে যে আসলে অ্যাবেটমেন্টটা ঘটনাস্থলে থেকে করা হচ্ছে না, ঘটনাস্থল থেকে দূরে থেকে করা হচ্ছে, এই ধরনের একটা কনসেপ্ট আসছে। তো 14 ধারার বক্তব্য হচ্ছে যদি এই ব্ল্যাক তো কাজটা করছে, কিন্তু এই রেড যদি অর্থাৎ অ্যাবেটর যদি কাছাকাছি থাকে, ঘটনা করার সময় সে যদি উপস্থিত থাকে, তাহলে তার দায় কি হবে, কম হবে বেশি হবে না কি হবে। প্ররোচনাদাতা ঘটনাস্থলে অনুপস্থিত থাকলে যেভাবে দায়ী হতো উপস্থিত থাকলেও একইভাবে দায়ী হবে। তার মানে উপস্থিত থাক বা অনুপস্থিত থাক কোনো ম্যাটার না, এই সে অ্যাবেট করেছে সেটার জন্য সে একইভাবে দায়ী হবে।
অপরাধ সংঘটনকালে ঘটনাস্থলে প্ররোচনাদাতার উপস্থিতি বা অনুপস্থিতি বিবেচ্য বিষয় নয়, বরং প্ররোচনা প্রদান করেছে কিনা তা মুখ্য বিবেচ্য বিষয়। আশা করি 114 ধারার বক্তব্য বুঝতে পারলেন। 115, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তি। মানে এমন একটা কাজের জন্য এই রেড ব্ল্যাককে বলছে যে কাজটি ব্ল্যাক যদি করে, যে অপরাধটা করার কথা বলছে সেটার যে সাজা পেনাল কোডে বলা আছে সেটা হয় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। উদাহরণস্বরূপ মার্ডার করতে বলল, মৃত্যুদণ্ড। কালপেবল হোমিসাইড করতে বলল, এরকম যদি হয় তাহলে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড। তারপরে দস্যুতা, তারপরে রবারি, রবারি, ডাকাইতি, তারপরে আরো বেশ কিছু ধারা আছে যেগুলো হয় মৃত্যুদণ্ড হবে, না হলে যাবজ্জীবন কারাদণ্ড হবে। মৃত্যুদণ্ডের জন্য 10টি ধারা আছে, যাবজ্জীবন কারাদণ্ডের জন্য অসংখ্য ধারা আছে পেনাল কোডে। তো এই ধরনের যদি বড় অপরাধ করতে বলে, এক কথায় বড় অপরাধে যদি প্ররোচনা দেয়, এটাকে বলে গ্রেভ অফেন্স, মারাত্মক অপরাধ। 115 ধারায় মারাত্মক অপরাধে যদি প্ররোচনা দেয়, যেটা সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড মূল অপরাধের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কি হবে? অ্যাবেটরের সাজা কি হবে? অপরাধ সংঘটিত না হলে ও শাস্তির বিধান স্পষ্ট না থাকলে। তো অপরাধ যদি সংঘটিত না হয় আর অ্যাবেটমেন্টের জন্য শাস্তির যদি আলাদা বিধানই না থাকে, সেক্ষেত্রে কত হবে? আমরা 302 ধারায় জানি মার্ডারের সাজা, 307 ধারায় অ্যাটেম্প্ট টু মার্ডারের সাজা। কিন্তু মার্ডারে কেউ যদি অ্যাবেটমেন্ট দেয়, আমরা 109 ধারায় বললাম যে যে মার্ডার করবে, অর্থাৎ এই যে ব্ল্যাক এবং যে মার্ডার করতে বললো রেড, এই দুইজনের সাজা সমান হবে, কিন্তু কত সাজা হবে সেটা কিন্তু এখনো বলেনি। এবার 115 ধারায় স্পেসিফিক সাজা উল্লেখ করছে অ্যাবেটমেন্টের, যে অপরাধ যদি সংগঠিত, মানে স্পষ্ট যদি বিধান না থাকে এবং অপরাধটা যদি সংগঠিত না হয়, তাহলে সাজা কত হবে? অনূর্ধ্ব 7 বছর সশ্রম বা বিনাশ্রম প্লাস অর্থদণ্ড। এই যে অনূর্ধ্ব 7 বছরের যে কোনো বর্ণনার, অর্থাৎ সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে, প্লাস অর্থদণ্ডটা মাস্ট অবশ্যই দিবে, এন্ড ফাইন। তো এইটা আমি সংক্ষেপে লিখেছি এবং এর অর্থ কি আগের ক্লাসে আমি দেখিয়েছি, যে এই যে সংক্ষেপণ করেছি এটার অর্থ কি আপনারা একটু দেখে নেবেন নোটটা পাওয়ার পরে, বোঝাই যাচ্ছে। এটা খুবই চমৎকার হইতে আমি সাজাগুলো উল্লেখ করেছি, যেন মানে এই ছোট্ট জায়গাতে সাজাটা দেখা যায়, চোখে পড়বে সহজে, মনে রাখা যাবে সহজে। তাহলে 109 ধারা হয়, 109 ধারা হলে যদি মৃত্যুদণ্ড দণ্ডনীয় অপরাধ মার্ডার করতে বলেছে, দেখেন যে রেড ব্ল্যাককে মার্ডার করতে বললো, যদি মার্ডারটা করে ফেলে এবং মার্ডার যদি সংগঠিত হয় অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু 109 ধারায় দুইজনারই যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড দেওয়া যাবে। কিন্তু যদি অপরাধটি সংগঠিত না হয়, তার মানে মার্ডার হলে 109 ধারায় যাবে 302 এর সাথে। আর যদি মার্ডার না হয়, মানে কোনো অপরাধই হলো না, করতে বলেছে কিন্তু করেনি, বা করতে যে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু 7 বছর পর্যন্ত হবে সাজা। আর যদি দেখা যাচ্ছে যে রেড ব্ল্যাককে মার্ডার করতে বললো, মার্ডার করতে যে আঘাত করেছে, কিন্তু গুরুতর আঘাত অথবা সিম্পল আঘাত হয়েছে, তার মানে মার্ডার হয়নি, মার্ডারের থেকে কম একটা অপরাধ হয়েছে, লঘু, ভিন্ন লঘু অপরাধ বা আঘাত সংঘটিত হলে, মানে মার্ডার ছাড়া এর থেকে নিচে একটা ছোটখাটো যদি অপরাধ হয়, সেক্ষেত্রে সাজা কত হবে? 14 বছর পর্যন্ত হয়ে যেতে পারে। মার্ডার করতে যে যদি ভিকটিমের গায়ে আঘাত লাগে, তাহলে 14 বছর, 14 বছর অ্যাবেটরের সাজা হবে। আর যদি মার্ডার হয়ে যায় তাহলে তো মৃত্যুদণ্ড দেওয়া যাবে, তখন চলে যাবে 109 ধারায়। আশা করি বুঝতে পেরেছেন। মার্ডারের যদি অ্যাবেটমেন্ট দেওয়া হয়, মার্ডার সংগঠিত হলে 109 ধারা, মার্ডার সংগঠিত না হলে যদি আঘাত পায় 14 বছর, যদি আঘাতও না পায়, কিচ্ছুই হলো না ভিকটিমের, তাহলে 7 বছর। আশা করি ক্লিয়ার করতে পেরেছি 109 এবং 115 ধারার মধ্যে পার্থক্য। 109 ধারা হচ্ছে সাজার ধারা, 115 ধারা হচ্ছে অ্যাবেটমেন্টের সাজার ধারা। 109 ধারা সাজাটা উল্লেখ করা নাই, সেখানে 103টা জড়িত আছে, আর 115-তে 3টা জড়িত নাই। কিন্তু এখানে যদি চার্জ গঠন করার কথা বলা হয়, সেক্ষেত্রে কিন্তু 115-র সাথে 302টা জড়িত থাকবে, এই দুইটা ক্ষেত্রে।
তাহলে 115-তে দুইটা সিচুয়েশনে দুইটা সাজা এখানে ডিফাইন করা আছে। 116 কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তি। তার মানে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হবে না, তার থেকে কম কোনো সাজা হবে, মানে 10 বছর, 14 বছর বা 7 বছর বা 5 বছর, 1 বছর, 6 মাস, 1 মাস, 2 মাস, এই ধরনের কারাদণ্ডে দণ্ডিত হবে। এই ধরনের অসংখ্য অপরাধ আছে পেনাল কোডে এবং সাজাও বলা আছে। সেই ধরনের অপরাধে যদি এই রেড ব্ল্যাককে অ্যাবেট করে, সেক্ষেত্রে অপরাধটি সংগঠিত না হলে কি হবে? অপরাধটি যদি সংগঠিত না হয়, ছোটখাটো যদি কোনো কাজে অপরাধ সংগঠিতই হলো না, বললো যে রেড ব্ল্যাককে বললো উদাহরণস্বরূপ যে এই একজন ব্যক্তিকে কি করতে হবে, সাধারণ আঘাত করতে হবে, জাস্ট 2-4টা থাপ্পড় দিয়ে ছেড়ে দিবা, কিল ঘুষি মেরে ছেড়ে দিবা, যেন কেটে ছিঁড়ে না যায়। কিন্তু এই ব্ল্যাক সেই কাজটি করতে পারলো না, মানে কাজটি সংগঠিতই হলো না। সেক্ষেত্রে কি অপরাধ হবে? হ্যাঁ, অপরাধ হবে, কারণ যখন অ্যাবেট দিল তখনই অপরাধ হবে। সাজা কি হবে? প্ররোচনাদাতা যদি জেনারেল কোনো পিপুল হয়, অর্থাৎ সাধারণ ব্যক্তি হয়, সাধারণ পাবলিক যদি হয়, তাহলে তার সাজা হবে উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির। এই যে এখানে বলা হচ্ছে যে অনূর্ধ্ব এত বছর, তার মানে ম্যাক্সিমাম যে সাজা, সেই সাজার হচ্ছে 1/4, মানে 1/4 প্লাস অর্থদণ্ড। সাধারণ ব্যক্তি হলে 4/1 সাজা হবে। আর প্ররোচনাদাতা সরকারি কর্মচারী হলে উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির অর্ধেক সাজা হবে, মানে 2/1 হবে। তাহলে সরকারি কর্মচারী যদি অ্যাবেট দেয়, অ্যাবেটর হিসেবে তার শাস্তি অর্ধেক, মূল অপরাধের দীর্ঘতম শাস্তির মানে ম্যাক্সিমাম শাস্তির অর্ধেক। আর সাধারণ ব্যক্তি হলে 4/1। তার মানে এটা শাস্তির ধারা, কিন্তু কত সেটা বলছে না। এটা জানতে হলে আর একটা ধারাও আমাকে জানতে হবে, কোন ধারাটা, কোন ধারার অপরাধ সংগঠনের জন্য অ্যাবেটমেন্ট দেওয়া হয়েছিল, সে ধারা না জানলে এটা তো ব্যাখ্যা করা যাবে না। কারণ এখানে 1/4 এবং হাফ, এই দুইটা সংখ্যা উল্লেখ করা আছে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে হাত উত্তোলন করেন। যারা 116 বুঝতে পারেননি হাত উত্তোলন করেন, না বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, বুঝেছেন মেবি। 117 জনসাধারণ বা 10 জনের অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠনের প্ররোচনার শাস্তি। এখন এই রেড, এই ব্ল্যাককে শুধু একা প্ররোচনা দিচ্ছে না, ব্ল্যাকের সাথে মনে করেন আরো 7-8 জন সহ, মনে করেন আরো কয়েকজন মিলে টোটাল 10 বা 20 জন, মানে 10 বা তার অধিক। তার মানে ব্ল্যাক এখানে ধরে নেন যে এই ব্ল্যাক এই ধরনের যারা কাজ করবে 10 বা তার অধিক ব্যক্তি আছে। তার মানে অনেকগুলো লোক দিয়ে কাজটা করাবে কে? এ রেড। তাহলে রেড হচ্ছে অ্যাবেটর, যারা কাজ করছে তারা প্রত্যেকে কি অপরাধী। তাহলে এই ক্ষেত্রে বেশি লোককে দিয়ে যদি কাজ করানো হয়, প্ররোচনার শাস্তি হবে অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড। এখানে কি কাজ করাচ্ছে এটা উল্লেখ নাই। ধারা 118 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে জেনে তা গোপনকরণ বা মিথ্যা তথ্য প্রদান। এখন একজন জানতে পারলো যে এখানে একটা অপরাধ সংগঠিত হতে যাচ্ছে, যদি অপরাধটা সংগঠিত হয় এবং ধরা পড়ে, তাহলে এটার সাজা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এটা জানলো কিন্তু সে গোপন করলো, সে প্রকাশ করলো না, পুলিশের কাছে বললো না, বা মিথ্যা তথ্য প্রদান করলো, তথ্য গোপন করলো বা মিথ্যা তথ্য বললো যে এক্স খুন হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এক্স না ওয়াই খুন হবে। এক্স কে বাঁচাতে চলে গেল পুলিশ, মাঝখান থেকে ওয়াই খুন হয়ে গেল। তার মানে মিসলিড করলো পুলিশকে, ভুল বোঝালো। সেক্ষেত্রেও কিন্তু 118 ধারায় অপরাধ হবে। অপরাধ সংগঠিত যদি হয়, মানে আহ, বড় অপরাধটা যদি হয়ে যায়, তাহলে 7 বছর। আর অপরাধ যদি সংগঠিত না হয়, তবুও 3 বছর সাজা হবে। 119 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ সংগঠনের ষড়যন্ত্র সম্পর্কে জেনে তা গোপনকরণ বা মিথ্যা তথ্য প্রদান, যা দমন করা তার দায়িত্ব ছিল। মানে পুলিশ এর আগে সাধারণ ব্যক্তি তথ্য গোপন করলো বা মিথ্যা তথ্য দিল, এবার পুলিশ নিজেই, রক্ষক যখন ভক্ষক, পুলিশের এই অপরাধটা দমন করার কথা, পুলিশ অপরাধ দমন না করে, সে হয়তো বা ঘুষ খেয়ে বা তার কোনো স্বার্থ আছে,
সে এই তথ্যটা গোপন করলো, ষড়যন্ত্রের বিষয়টা গোপন করলো, তার দায়িত্ব পালন করলো না, অবহেলা করলো। বরং এই কাজটা তারই করা উচিত ছিল, যেন অপরাধটা না হয়, দমন করা তার দায়িত্ব ছিল। সেই ক্ষেত্রে 119 ধারায় সেই পুলিশ বা সরকারি কর্মচারীর কি আহ অপরাধ মানে সাজা হবে সেটা দেখে নিই। অপরাধ সংগঠিত হলে শাস্তি হবে উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির অর্ধেক। অপরাধটি মৃত্যুদণ্ড ইত্যাদি দণ্ডে দণ্ডনীয় হলে, মানে বড় যদি কাজ হয়, বড় যদি অপরাধ হয়, তাহলে 10 বছর। অপরাধ সংগঠিত না হলে উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির 1/4। সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে, যদিও যদিও একটু বিরক্তিকর, কিন্তু মনে না রাখা ছাড়া উপায় নাই। তবে দেখেন লজিক আছে। সংগঠিত হলে অর্ধেক, সংগঠিত না হলে 4/1 আর যদি মৃত্যুদণ্ড বা অন্য ধরনের যদি বড় অপরাধ হয়, তাহলে সাজা অনেক বেশি, 10 বছর। 120 ধারা, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র বা চক্রান্ত সম্পর্কে জেনে তা গোপনকরণ বা মিথ্যা তথ্য প্রদান, এটা যদি করা হয় তাহলে কিন্তু অপরাধটি সংগঠিত হলে শাস্তি উক্ত অপরাধের দীর্ঘতম শাস্তির 4/1 আর সংগঠিত না হলে 8/1। এই সাথে আমাদের পঞ্চম অধ্যায় শেষ হলো, অর্থাৎ অ্যাবেটমেন্ট সংক্রান্ত। অ্যাবেটমেন্ট কি, অ্যাবেটর কারা, অ্যাবেটরের দায়, অ্যাবেটরের শাস্তি কি, এগুলো জানলাম। এবার আমরা পঞ্চম ক অধ্যায়, ধারা 120 এবং বি, দুইটা মাত্র ধারা আছে। অপরাধমূলক ষড়যন্ত্র বা চক্রান্ত, ক্রিমিনাল কনস্পাইরেসি। যখন অ্যাবেটমেন্টের অংশ ক্রিমিনাল কনস্পাইরেসি হয়, সেটা তো একটা জিনিস, কিন্তু অ্যাবেটমেন্টের বাইরে ক্রিমিনাল যদি কনস্পাইরেন্সি হয়, আলাদা স্বতন্ত্র একটা অপরাধ, সেক্ষেত্রে সেটা কি সেটা দেখে নিই। ধারা 120-এ অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা, ডেফিনেশন অফ দ্য ক্রিমিনাল কনস্পাইরেসি। দুই বা ততোধিক ব্যক্তি। এখন ষড়যন্ত্র করতে হলে তো আর একা ষড়যন্ত্র করা যায় না। মনের মধ্যে একা যদি কেউ রেখে দেয় কোনো অভিপ্রায়, তাহলে সেটা কমন ইন্টেনশনও হয় না, সেটা ষড়যন্ত্রও হয় না। তাহলে কমন ইন্টেনশন হতে হলেও 2জন ব্যক্তি লাগবে মিনিমাম। তারপরে অ্যাবেটমেন্ট দেওয়ার জন্য মিনিমাম 2জন ব্যক্তি লাগবে। আবার ষড়যন্ত্র করার জন্য মিনিমাম 2জন ব্যক্তি লাগবে। তাহলে 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ, তাহলে কোনো অবৈধ কাজ করার জন্য চুক্তি করছে, বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে, তাহলে অবৈধ কাজই করবে ডিরেক্ট, অথবা বৈধ কাজ করবে অবৈধ উপায়ে। এখন বলতে পারেন স্যার অবৈধ কাজ তো সেটা অপরাধ, কিন্তু বৈধ কাজ অবৈধ উপায়ে আবার কিভাবে করা যায়? যেমন মনে করেন যে আমরা মাথায় কি ব্যবহার করি, শ্যাম্পু ব্যবহার করি। মনে করেন ইন্ডিয়ান একটা শ্যাম্পুর নাম বলি, প্যান্টিন। তো ইন্ডিয়ান প্রোডাকশন একটা শ্যাম্পু, সেটা যদি ইম্পোর্টার সরকারকে ট্যাক্স দিয়ে, ডিউটি দিয়ে যদি নিয়ে আসে, সেটা ইম্পোর্টের মাধ্যমে আসলো, তার মানে সেটা বৈধ, ইম্পোর্ট করা বৈধ। সরকার যদি বলে হ্যাঁ এই কাজটা ইম্পোর্ট করা বৈধ, তাহলে ইম্পোর্টার যদি নিয়ে আসে, তাহলে বৈধ কাজ বৈধ উপায়ে হলো। এখন যদি কেউ ইন্ডিয়ান প্যান্টিন শ্যাম্পু ইম্পোর্ট না করে দেখা যাচ্ছে যে চোরাই পথে নিয়ে আসে ব্ল্যাক মার্কেটিং এর মাধ্যমে, তাহলে কাজটা কিন্তু বৈধ। শ্যাম্পু নিয়ে আসাটা কিন্তু কি না, অপরাধ না। আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন, নো প্রবলেম, অপরাধ না। কিন্তু শ্যাম্পু নিয়ে আসা যেহেতু অপরাধ না, কিন্তু যদি অবৈধ উপায়ে নিয়ে আসেন, ব্ল্যাক মার্কেটিং এর মাধ্যমে নিয়ে আসেন, তাহলে কিন্তু সেটা অপরাধ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আহ, অবৈধ উপায়ে নিজে সম্পাদন করতে বা অন্যকে দিয়ে করাতে চুক্তিবদ্ধ হয়, চুক্তিবদ্ধ লিখিত হতে পারে, চুক্তি অলিখিত চুক্তি হতে পারে, তখন তাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে অভিহিত করা হবে। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের 2জন ব্যক্তি মিনিমাম থাকবেন, ন্যূনতম মিনিমাম। আর উপাদানও কিন্তু 2টা, দেখেন 1-2 পয়েন্ট দেওয়া আছে। এখান সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিই। অপরাধমূলক ষড়যন্ত্র একটি অসম্পূর্ণ অপরাধ। অ্যাবেটমেন্ট যেমন একটি অসম্পূর্ণ ইনচয়েড ক্রাইম, ইনকমপ্লিট ক্রাইম, তেমন কিন্তু যত প্রকারের ষড়যন্ত্র আছে সেগুলো কিন্তু ইনচয়েড ক্রাইম। এটা ব্যাখ্যা হচ্ছে, অবৈধ কাজটি চুক্তি বা সম্মতির চূড়ান্ত লক্ষ্য নাকি তা শুধু চূড়ান্ত লক্ষ্যের একটি আনুষঙ্গিক বিষয়।
তা বিবেচ্য নয়। আবারও বলি, অবৈধ কাজটি চুক্তি বা সম্মতির চূড়ান্ত লক্ষ্য নাকি তা শুধু চূড়ান্ত লক্ষ্যের একটি আনুষঙ্গিক বিষয়। তার মানে যে অপরাধটা সংঘটিত হবে, যে অপরাধটা সংঘটিত হবে সেইটা এই যে ষড়যন্ত্রের আলটিমেট আউটপুট কিনা, মানে ষড়যন্ত্রটা করাই হচ্ছে এই কাজটি করার জন্য। ষড়যন্ত্রের মূল উদ্দেশ্যই হচ্ছে এই কাজটি করবে, কাউকে মার্ডার করবে বা অন্য কোনো কিছু করবে বা ডাকাতি করবে, এটার জন্য ষড়যন্ত্র করছে। তো তাহলেও সেটা ষড়যন্ত্র হবে, অথবা যে কাজটি করা হচ্ছে ষড়যন্ত্রটা তার একটা অংশ মাত্র। এই ষড়যন্ত্রের বাইরেও আরো কিছু প্ল্যানিং আছে, আরো কিছু পরিকল্পনা আছে, সেক্ষেত্রেও সেটা দেখা যাচ্ছে যে অপরাধ হবে। তার মানে ষড়যন্ত্র মেন ফ্যাক্ট না, মানে সাবঅর্ডিনেট ফ্যাক্ট, মানে মূল বিষয় না, আহ, মূল বিষয় না, সেটা কোনো বিবেচ্য বিষয় না। ষড়যন্ত্র সামান্য হোক বা বড় কাজের জন্য হোক, সেটা ষড়যন্ত্রই বটে। এবার কেউ যদি ষড়যন্ত্র করে, তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তিটা কি হবে? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছর সশ্রম কারাদণ্ড বা তদূর্ধ্ব সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে, যে এই ধরনের যে কাজ আছে সেগুলোর জন্য যদি কেউ কি করে, অপরাধ করে, ষড়যন্ত্র করে, যেগুলো মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যে কাজগুলো করলে এই ধরনের সাজা দেওয়া যায়, সেই সেকশনের কাজগুলোর জন্য যদি ষড়যন্ত্র করে, তাহলে ষড়যন্ত্রের শাস্তি হচ্ছে উক্ত অপরাধের শাস্তির অনুরূপ হবে, মানে সেম অ্যাজ দ্য মেন অফেন্স। তাহলে আমরা অ্যাবেটমেন্টে 109 ধারাতেও একই কথা দেখলাম, যে মূল অপরাধের শাস্তির অনুরূপ। 120 বিতেও কিন্তু একই কাজ দেখছি। যদি বড় অপরাধ হয়, তাহলে ওই অপরাধে যা শাস্তি, ষড়যন্ত্র করলে একই শাস্তি। আর অন্য অন্য ক্ষেত্রে, তার মানে 2 বছরের যদি কম শাস্তি, মানে ছোট ছোট অপরাধের জন্য যদি অ্যাবেটমেন্ট করে, তাহলে শাস্তি ছোট হবে 6 মাস, অনূর্ধ্ব 6 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হতে পারে, সেই অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। শুধু অর্থদণ্ডও দিতে পারে, আবার সাজাও দিল, অর্থদণ্ডও দিল, মানে উভয় দণ্ডও দিতে পারে। 120-এর মূল বক্তব্য হচ্ছে, বড় কাজ করলে ওই কাজটির জন্যই যে সাজা, সেই সাজাই হবে। আর ছোট কাজ যদি করে, যেটার সাজা অ্যাকচুয়ালি 2 বছরের কম, 2 বছর পর্যন্ত হতে পারে বা তার কম, তাহলে 6 মাসের বেশি সাজা দেওয়া যাবে না। আর একটু ধৈর্য ধরে থাকবেন, এখনো 15 জন লাইনে আছেন, তাই ক্লাসটি কন্টিনিউ করছি, নাহলে ক্লাস কন্টিনিউ করতাম না, ক্লাসটা শেষ করে দেওয়াই ভালো হবে। এরপরে পরের অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, ধারা 121 থেকে 130, রাষ্ট্রবিরোধী অপরাধ, অফেন্সেস এগেইনস্ট দ্য স্টেট। 121, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণার সহায়তা বা অভ্যুত্থানে যোগদান। অভ্যুত্থান কি? অভ্যুত্থান কি বলছে, একটা দেশের মধ্যে যদি দেখা যাচ্ছে যে কোনো জনগোষ্ঠী একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান তৈরি করার চেষ্টা করে, তার মানে তারা নিজেরা ক্ষমতা দখল করে, সার্বভৌম ক্ষমতাকে বিনাশ করে তারা নিজেরা ক্ষমতা যদি দখল করে, সেটাকে বলা হয় অভ্যুত্থান। মানে দেশের মধ্যে নতুন সরকারের বিরুদ্ধে একটা মাথা গজাবে, নতুন একটা বামপন্থী, এবং তারা কি করবে, সেখানে ক্ষমতা দখল করে নতুন সরকার গঠন করার চেষ্টা করবে। সেটা হচ্ছে অভ্যুত্থান। অভ্যুত্থান অনেক সময় কি হয়, ব্যর্থ হয়। ব্যর্থ হলে তারা রাষ্ট্রদ্রোহের সাজার দেখাচ্ছে যে পেয়ে থাকে। আর যদি অভ্যুত্থান যদি সফল হয়ে যায়, তাহলে তো সরকারি ভ্যানিশ হয়ে যায়, নতুন সরকার চলে আসে। তার মানে যে জিতে যাবে সেই হচ্ছে কি, সরকার গঠন করবে, এটাই নিয়ম, এবং সেই হিরো হয়ে যাবে, আর যে হেরে যাবে সেই ভিলেন। ইংরেজিতে হচ্ছে ওয়েগিং। তাহলে ওয়েগিং যদি করা হয়, তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে পারে। এটা বড় ধরনের অপরাধ। 121 ধারায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, দুইটাই অপরাধের সাজার দুইটা মাত্র অপশন আছে। 123-এ রাষ্ট্র সৃষ্টি নিন্দাকরণ ও সার্বভৌমত্বের বিলোপ সমর্থন। তার মানে নিজে বিলোপ করছে না, বিলোপকে সমর্থন দিচ্ছে। তার মানে যারা অভ্যুত্থান ঘটালো তাদেরকে কেউ যদি সমর্থন দেয়,
বা নতুন যে রাষ্ট্র হয়েছে তার যদি নিন্দা করে, যেমন আওয়ামী লীগ সরকার নতুন রাষ্ট্র গঠন করলো, তার যদি গঠনমূলক নিন্দা না করে অপরাধমূলক যদি নিন্দা করে কেউ, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কন্ডেমনেশন অফ দ্য ক্রিয়েশন অফ দ্য স্টেট অ্যান্ড অ্যাডভোকেসি অফ অ্যাবলিশন অফ ইটস সোভারেনিটি। তো এখানে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র গঠন করলো, সরকার গঠন করলো কিন্তু রাষ্ট্র গঠন করেনি। আওয়ামী লীগ সরকার রাষ্ট্র গঠন করেছিল কখন? 1971 সালে। 1971 সালে যখন রাষ্ট্র গঠন করলো, ওই সময় যারা যারা সাপোর্ট দিয়েছিল তারা তো মিত্র আমাদের হয়ে গেল, আর যারা ওই সময় নিন্দা করেছিল, সাপোর্ট দেয়নি, তারা কিন্তু এই অপরাধে অপরাধী হবে। দেশের ভিতরে থেকে যদি এই কাজটি করে তাহলে তারা অনেক সময় অপরাধ করার কারণে শাস্তির সম্মুখীন হয়েছে, আর যারা বাইরে থেকে করেছে তাদেরকেও আবার দেশে নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আশা করি সেকশনটা বুঝতে পেরেছেন, খুবই গুরুতর একটি সেকশন। এরকম করলে তার শাস্তি হবে 10 বছর সশ্রম। উল্লেখ করা আছে সশ্রম, বিনাশ্রম দেওয়ার সুযোগ নাই। দেখেন এখানে সশ্রম বা বিনাশ্রম লিখিনি, জাস্ট দন্ত স দেওয়া আছে, মানে সশ্রম। সেই সাথে অবশ্যই অনেক বড় পরিমাণে একটা অর্থদণ্ড করা হবে। ধারা 24-এ রাষ্ট্রদ্রোহিতা বা সেডিশন। এবার এই 24-এ থেকে 2023 সালে একটি প্রশ্ন এসেছিল, আমি তার শেষের দিকে দেখাবো। এখানে দেখেন যে একটা পয়েন্ট আছে, বাংলা করলে কথিত বা লিখিত বা প্রতীক বা ঘৃণা বা বৈরিতার মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতা যদি করে তাহলে সেটার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা একটু কম হতে পারে প্লাস অর্থদণ্ড, অথবা অনূর্ধ্ব 3 বছর সশ্রম কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। এখন বলতে পারেন একটাই তো সেকশন, তাহলে দুইটা সাজার বিধান কেন রাখা হলো? এখন যদি রাষ্ট্রদ্রোহিতা যদি বড় ধরনের কাণ্ড করে তাহলে বড় অপরাধ হয়ে গেল, তখন ওই যাবজ্জীবন বা কিছুটা কম দিবে। অথবা যদি ছোটখাটো অপরাধ করে তাহলে অনূর্ধ্ব 3 বছর পর্যন্ত দেওয়া যাবে। অর্থাৎ বড় ক্যাটাগরির রাষ্ট্রদ্রোহিতা হলে বড় সাজা, ছোট ক্যাটাগরির হলে ছোট সাজা। এখন ইংলিশ একটা পয়েন্ট আছে, আমি সেন্টেন্সটা পড়ি ইংলিশে। হুইভার বাই ওয়ার্ডস আইদার স্পোকেন অর রিটেন or by sign or by visible representation or otherwise, অন্য কোনো ভাবে, brings or attempt to bring into hatred অর্থাৎ ঘৃণা or contempt অর্থাৎ বৈরিতা or excites or attempt to excites dis disaffection। এখানে দেখেন একটা আন্ডারলাইন করে দিয়েছি যে টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট, টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের বিরুদ্ধে। এখানে সেডিশনের বাংলা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, মানে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা, রাষ্ট্রের বিদ্রোহ করা রাষ্ট্রের বিরুদ্ধে, তাহলে রাষ্ট্রদ্রোহিতা সেটা সেডিশন। তো মনে হতে পারে সরকারের বিরুদ্ধে কি আহ বৈরিতা প্রকাশ করা বা বিদ্বেষ প্রকাশ করা রাষ্ট্রের বিরুদ্ধে, কিন্তু এই যে নিচে একটা লাইন দিয়ে দিয়েছি, বিদ্রোহ মূলত, রাষ্ট্রদ্রোহ মূলত সরকার বা সরকারের কোনো কর্মকাণ্ডের প্রতি বিদ্বেষ, ঘৃণা বা বৈরিতার প্রকাশ। দেখেন এখানে যে প্রশ্নটা এসেছিল সেটাতে অপশন দিয়েছে কি সরকার এর প্রতি, সরকারের প্রতি বিদ্বেষ, রাষ্ট্রের প্রতি বিদ্বেষ, রাষ্ট্রপতির প্রতি বিদ্বেষ, এভাবে কনফিউশন তৈরি করেছে। তো অনেকে মনে করবে এটা রাষ্ট্রদ্রোহিতা, তাহলে রাষ্ট্রের প্রতি বিদ্বেষ, তাই রাষ্ট্রের প্রতি বিদ্বেষ দিয়ে এটা নেগেটিভ মার্কিং হয়ে যাবে। এটা হচ্ছে সরকারের বিরুদ্ধে বিদ্বেষ, কারণ এখানে ভিতরে ইংলিশটা দেওয়া আছে গভর্নমেন্ট। তাই আপনাদের সুবিধার্থে আমি বাংলাটাও একটু করে দিয়েছি। এরপরে সপ্তম অধ্যায় 131 থেকে 140, আর্মি, নেভি, এয়ারফোর্স এদের বিরুদ্ধে যে অপরাধ বা তাদের সম্পর্কিত যে অপরাধ, এটা মার্শাল যে কোর্ট সেটার বিষয়। এইটা কিন্তু বাস্তবে আর প্রয়োগ নাই, কিন্তু বাতিল করা হয়নি। এটা থেকে সাধারণত প্রশ্ন আসে না, আসবেও না আশা করছি। তাই এই অধ্যায় হতে কোনো ধারা পড়ার প্রয়োজন নেই, এটা পুরোটাই বাতিল। আমরা বাতিল করলাম, আইনে কিন্তু চালু আছে। অষ্টম অধ্যায় ধারা 41 থেকে 60, গণবিরোধী, গণ শান্তি বিরোধী বা জনগণের শান্তি বিরোধী অপরাধ, অফেন্সেস এগেইনস্ট দ্য পাবলিক ট্রাঙ্কুইলিটি।
ট্র্যাঙ্কুইলিটি মানে শান্তি, মানুষকে শান্তিতে থাকতে দিবে না এরা। ধারা 141 বেআইনি সমাবেশ, আনলফুল অ্যাসেম্বলি এর সংজ্ঞা বা উপাদান। আনলফুল অ্যাসেম্বলি এর সংজ্ঞাও দেওয়া আছে 141-এ, আবার উপাদানও দেওয়া আছে, এলিমেন্ট। যেটা উপাদান সেটাই সংজ্ঞা, সেটাই ইনগ্রেডিয়েন্ট, সেটাই এলিমেন্ট, একই। এখানে 5 বা ততোধিক ব্যক্তি কর্তৃক, তাহলে প্রথম শর্ত হচ্ছে মিনিমাম 5 জন হতে পারে, 5, 6, 7, 8, ওপরে যত খুশি হোক। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি কর্মচারীকে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শন করা। তারা সরকারি যারা কর্মচারী আছে, পুলিশ প্রশাসন আছে, তারা কোনো কাজ করতে যাচ্ছে, তাদের ক্ষমতা এক্সারসাইজ করতে দিচ্ছে না, তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করছে, তাহলে তো কি শুরু হয়ে যাবে? বন্দুক যুদ্ধ শুরু হয়ে যাবে, এবং সেটা কি হয়ে যাবে? আনলফুল অ্যাসেম্বলি হয়ে যাবে। 5 জন ব্যক্তি মিনিমাম থাকতে হবে সেখানে। আইন প্রয়োগে বাধা, অন্য কোনোভাবে আইন প্রয়োগে যদি কেউ বাধা সৃষ্টি করে, তাহলেও 5 জন ব্যক্তি মিলে যদি করে বা তার বেশি, আনলফুল অ্যাসেম্বলি হবে। অপরাধমূলক অনধিকার প্রবেশ করলে হবে বল প্রয়োগ বা ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পত্তি অর্জন বা অধিকার হতে বিরত রাখা। কেউ সম্পত্তি অর্জন করতে যাচ্ছে বা সম্পত্তির অধিকার সে ব্যবহার করতে যাবে, তাকে ব্যবহার করতে দিচ্ছে না। আমার সম্পত্তি আমি ব্যবহার করতে পারছি না, কেন? কারণ এই 5 বা তার বেশি লোক আমাকে থ্রেট দিচ্ছে বা বল প্রয়োগ করছে, আমার সম্পত্তি আমি ভোগ করতে পারছি না। এটাও অ্যাবেটমেন্ট, সরি, এটাও আনলফুল অ্যাসেম্বলি হবে। 5 নম্বর পয়েন্ট, শেষ পয়েন্ট, বল প্রয়োগ করে কোনো কাজ করানো। 5 জন ব্যক্তি এসে কোনো কাজ করাচ্ছে বল প্রয়োগ করে, বা কোনো কাজ হতে বিরত রাখছে, তা ইত্যাদি করলেও কিন্তু আহ, সমাবেশ বেআইনি হবে। তাহলে সমাবেশটা বেআইনি হয়ে উঠবে, তখন সেটা বেআইনি সমাবেশ হবে। বেআইনি সমাবেশের আর একটা বাংলা আছে, আপনারা একটু নোট করে নেন, সেটা তো অবৈধ সমাবেশও বলা যেতে পারে। যেটাই বেআইনি সেটাই হচ্ছে অবৈধ। ইংলিশ আনলফুল, ইলিগাল অ্যাসেম্বলি বলে শব্দ নাই, আনলফুল অ্যাসেম্বলি, বাংলা দুইটা, বেআইনি সমাবেশ বা অবৈধ সমাবেশ, এটা অবৈধ সমাবেশও বলা যেতে পারে। ব্যাখ্যা, an assembly which was not unlawful when it assembled, অর্থাৎ একটি সমাবেশ শুরুতে বেআইনি না থাকলেও মে সাবসিকুয়েন্টলি বিকাম অ্যান আনলফুল অ্যাসেম্বলি, পরবর্তীতে বেআইনি সমাবেশে পরিণত হতে পারে। প্রথমে একটা সমাবেশ বেআইনি না থাকলেও, প্রথমে সভ্যভাবে জালসা করছিল বা কোনো রাজনৈতিক সমাবেশ করছিল বা চায়ে স্টলে আড্ডা দিচ্ছিল, কিন্তু পরবর্তীতে সেটা বেআইনি হয়ে যেতে পারে। প্রথম দিকে ঠিকই ছিল, জাস্ট অ্যাসেম্বলি বা সমাবেশ ছিল, পরে সেটা বেআইনি হয়ে গেছে। স্কুলে যেমন অ্যাসেম্বলি হয়, সেখানে কি করা হয়? পিটি করানো হয়, তারপরে জাতীয় সঙ্গীত পাঠ করানো হয়, ওয়াদা পাঠ করানো হয়, সেটা তো একটা অ্যাসেম্বলি, নট আনলফুল অ্যাসেম্বলি, লফুল অ্যাসেম্বলি। কিন্তু সেটাতে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এই 5টি কাজের একটি কাজ যদি 5 জন বা তার বেশি লোক করে ফেলে, সেটা আনলফুল অ্যাসেম্বলি হয়ে যেতে পারে। সেটা স্কুলের কোনো অ্যাসেম্বলিও আনলফুল অ্যাসেম্বলি পরবর্তীতে পরিণত হতে পারে। তবে শর্ত হচ্ছে উপরোক্ত 5টি কাজের মধ্যে এক বা একাধিক কাজ করতে হবে। একটা কাজ করলেও আনলফুল অ্যাসেম্বলি হবে, একের অধিক কাজ করলেও আনলফুল অ্যাসেম্বলি হবে। এতটুকুই আনলফুল অ্যাসেম্বলি সম্পর্কে এমসিকিউ এর জন্য। ধারা 142, বেআইনি সমাবেশের সদস্য, বিং মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে বেআইনি সমাবেশে যোগদান করলে তাকে বেআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য করা হবে। তার মানে জেনে বুঝে এখানে থাকলে আমার এই সমস্যা হতে পারে, একটা বিশৃঙ্খলা হতে পারে, এটা লফুল না আনলফুল, এটা জেনেও যদি সেখানে আমি থাকি, তাহলে আমি আনলফুল অ্যাসেম্বলির সদস্য হব। 143, বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি, কেউ যদি আনলফুল অ্যাসেম্বলির মেম্বার হয়, 6 মাস সশ্রম বা বিনাশ্রম বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। 144, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশের সদস্য যদি হয়, তাহলে শাস্তি হবে 2 বছর, 6 মাস থেকে বেড়ে 2 বছর হয়ে যাবে, 4 গুণ হয়ে যাবে। 145, ছত্রভঙ্গ করার নির্দেশের পরও পুলিশ বলল এটা আর সাধারণ সমাবেশ নাই, এটা এখন বেআইনি সমাবেশ হয়ে গেছে, আপনারা যার যার বাড়িতে চলে যান, এটা বলার পরও কেউ যদি এই
বেআইনি সমাবেশে অবস্থান করে পুলিশের কথা না শুনে, তাহলে সেটা 2 বছর হয়ে যাবে। তার মানে মারাত্মক অস্ত্রে থাকলেও 2 বছর, আর ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও থাকলে 2 বছর। ছত্রভঙ্গ করে দিলে সেখানে মারাত্মক অস্ত্র থাক বা না থাক, এই যে 6 মাস থেকে কনভার্ট হয়ে 2 বছরে চলে যাবে। তার মানে 4 গুণ হয়ে যাবে সাজা। 146 দাঙ্গা, রায়োটিং এর সংজ্ঞা। দাঙ্গা মূলত অহিংস বেআইনি সমাবেশকে বোঝায়। ফোর্স অর ভায়োলেন্স ইউজড, যেখানে ফোর্স এবং ভায়োলেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ সহিংস হয়ে ওঠে যেটা, সেটাই হচ্ছে দাঙ্গা। তার মানে বেআইনি সমাবেশ আর দাঙ্গার মধ্যে কোনো এলিমেন্টারি পার্থক্য নাই। জাস্ট এই পানির মধ্যে যেমন 1 ফোঁটা রং দিলে সেটা রঙিন হয়ে যায়, তেমন বেআইনি সমাবেশের মধ্যে একটু সহিংসতা চলে আসলে সেটা কি হয়ে যাবে, দাঙ্গা বা রায়োটিং হয়ে যাবে। একই। তাহলে যদি প্রশ্ন করা হয় যে দাঙ্গার হতে হলে ন্যূনতম সদস্য কতজন হতে হবে, কে উত্তর দিবেন? কত হবে দাঙ্গার ন্যূনতম সদস্য? কত? কে জেগে আছে দেখি, না সবাই ঘুমাই গেছে? হাত উত্তোলন করেন। ইমরান ভাই জেগে আছেন। হ্যাঁ, ইমরান খান লাইনে আসেন। জি স্যার। স্যার ন্যূনতম কতজন? 5 জন সদস্যই। 5 জন। 5 জন। কারণ একই জিনিস। ও বেআইনিরও জাস্ট 5 জন। জি স্যার। হ্যাঁ, বেআইনি সমাবেশ আর দাঙ্গা একই জিনিস, জাস্ট সহিংস হয়ে উঠলে সেটা হয়ে যাবে। মনে করেন, তাহলে মনে হতে পারে যে মারাত্মক অস্ত্রে সজ্জিত যদি বেআইনি সমাবেশ হয়, 144 আর 146 তো কাছাকাছি হলো। কাছাকাছি না, মারাত্মক অস্ত্র হাতে নিয়ে আছে, মনে করুন অস্ত্র সাথে আছে, সেটা তো আর ব্যবহার করছে না। তো সাথে নিয়ে থাকলে বেআইনি সমাবেশ হবে, 144 ধারায় 2 বছরের জেল। কিন্তু এই দেখা যাচ্ছে মারাত্মক অস্ত্র থাক আর না থাক, হাত দিয়েও যদি বিশৃঙ্খলা তৈরি করে, দাঙ্গা শুরু হয়, সহিংস হয়, মানে হাত দিয়ে একজন আরেকজনকে মারা শুরু করে দিল, বা হাত দিয়ে পা দিয়ে কোনো সরকারি বা বেসরকারি কোনো সম্পত্তি যদি নষ্ট করতে থাকে, মিসচিপ করতে থাকে, তাহলে সেটা সহিংস হয়ে গেল, ক্ষতি সাধন হচ্ছে এই সমাবেশের মাধ্যমে, পাবলিক প্রপার্টি আর প্রাইভেট প্রপার্টি। তাহলে তো সেটা দাঙ্গা হয়ে যাবে, সেটা সহিংস হয়ে যাবে। সহিংসতা হতে হলে হলে ভায়োলেন্স তৈরি হবে, ফোর্স তৈরি হবে। তো সেটাই দাঙ্গা। তাহলে 144-এ অস্ত্র থাকবে, সেটা ব্যবহার হবে না, কিন্তু 146-এ অস্ত্র থাকা না থাক সমস্যা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ দাঙ্গা সৃষ্টি হচ্ছে। 147 দাঙ্গার শাস্তি হচ্ছে 2 বছর। 148 মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গার শাস্তি, অর্থাৎ মারাত্মক অস্ত্র আছে এবং সেটা নিয়ে কি করছে, হয়তোবা দোকানপাট ভেঙে ফেলছে। বেআইনি সমাবেশ যদি দোকানপাট ভেঙে ফেলে, দেখবেন এটা করে অনেক সময়, দোকানপাট রাস্তাঘাট ভেঙে ফেলে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত করে, ট্রেন লাইন উপড়ে ফেলে, তখন সেটা হয়ে যাবে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা। যদি অস্ত্র থাকে, আর দেশীয় অস্ত্র হোক বা দেখা যাচ্ছে যে আর্মস, তাহলে কিন্তু 148 ধারার অপরাধ হবে, অনূর্ধ্ব 3 বছর সাজা হবে। এখানে শর্ত হচ্ছে দাঙ্গায় অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের নিকট মারাত্মক অস্ত্র থাকতে হবে। 148 ধারার একটা শর্ত কি, এটা আমি উল্লেখ করে দিয়েছি, আসতে পারে যে এখানে কিন্তু যতজন সদস্য থাকবে, মনে করেন 20 জন আছে, 20 জনের হাতেই কিন্তু অস্ত্র থাকতে হবে, এবং প্রতিটা মারাত্মক অস্ত্র হতে হবে, ধারালো শার্প উইপন হতে হবে, অথবা আগ্নেয় অস্ত্র হতে হবে। আগ্নেয় অস্ত্রটা কি, যে অস্ত্রে বারুদ ব্যবহার করা হয় সেটাকেই ফায়ার আর্মস বা আগ্নেয় অস্ত্র বলা হয়। তাহলে মারাত্মক অস্ত্র 2 ধরনের, একটা দেশীয় ধারালো অস্ত্র, চাকু, বটি, হাসুয়া, ফলা, এগুলো হচ্ছে মারাত্মক অস্ত্র, দেশীয় অস্ত্রের মধ্যে পড়ে। আর বিদেশি বা ফায়ার আর্মস বলতে পিস্তল, রিভলভার, বন্দুক, এগুলো। 149 আজকের সর্বশেষ ধারা, সাধারণ উদ্দেশ্য বা কমন অবজেক্ট বাস্তবায়ন কল্পে বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য সমভাবে দোষী হবে। এভরি মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি গিলটি অফ অফেন্স কমিটেড ইন প্রসিকিউশন অফ কমন অবজেক্ট। আর 1 মিনিট ক্লাস আছে, দেখি এটা শেষ করতে পারে কিনা। গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আছে 34 ধারা এবং 149 ধারা। 34 ধারায় কমন ইন্টেনশন, 149 ধারায় কমন অবজেক্ট। সংখ্যা ন্যূনতম 2 জন, ন্যূনতম 5 জন। পূর্ব পরিকল্পনা অপরিহার্য, মানে মাস্ট,
অবশ্যই থাকতে হবে। আর কমন ইন্টেনশনে অপরিহার্য নাই, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। বেআইনি সমাবেশের সদস্য হওয়া অপরিহার্য নাই, অর্থাৎ 34 ধারায় 141 ধারার এই যে আনলফুল অ্যাসেম্বলির মেম্বার হওয়াটা অপরিহার্য না, কিন্তু 149 হতে হলে 141-এ বিষয়টা থাকতে হবে। সক্রিয়ভাবে অপরাধে অংশগ্রহণ অপরিহার্য।